তো আমাদের সিইও স্যার তাহলে একটু আপনার সাথে কথা আহ, বলবে এবং প্রোভাইড শুরু করবে আর কি। আসসালামু আলাইকুম ঠিক আছে। স্যার, ভালো জি আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। আহ, স্যার আমরা তাহলে শুরু করি। আহ, আর সময় আহ, আহ, হ্যাঁ, আরম্ভ করতে পারি। জি স্যার। এমনি স্যার, লাস্ট মিটিং এর পর কি আপনার কোনো কোশ্চেন বা কোনো কিছু কি মাথায় আসছে স্যার, যেটা মনে হয় যে প্রয়োজন আছে জিজ্ঞেস করার? না, লাস্ট মিটিং তো যখন হলো আসলে, তো এখন আসলে আপনাদেরটা দেখে তারপরে আমাদের ঠিক করতে হবে যে আমরা কোশ্চেন আসছে কিনা, কিছু একটা দেখার পরে। আচ্ছা স্যার। তো স্যার আমাদের যে ইআরপি মডিউল গুলো আছে ওইগুলো আমরা এখানে টোটাল প্রেজেন্টেশনটা। ইন্ডিভিজুয়াল হবে না, কমন হবে না। জি প্লিজ বলেন। জি স্যার। তো মিটিং যে নোট পাবো। মডিউলগুলো আমাদের আছে ওই মডিউলগুলা এখানে প্রেজেন্টেশনে আমরা এনেছি। তো সেলস এন্ড অর্ডার ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, পারচেজ ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এক্সপোর্ট এলসি মডিউল, ভ্যাট ম্যানেজমেন্ট, এইচআর এন্ড পেরোল ম্যানেজমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট মডিউল, ফ্যাক্স মডিউল, এমআইএস রিপোর্টিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে আমি কোশ্চেন বাই কোশ্চেন একটু দেখাই স্যার, আপনার কোনো কোশ্চেন আসলে আমাকে অবশ্যই জি জিজ্ঞেস প্লিজ করুন। দেখান। জি স্যার। তো প্রতিটা ফর্মের আমাদের এখানে স্ক্রিনশট করা আছে। তো প্রথমে হচ্ছে সেলস এন্ড অর্ডার ম্যানেজমেন্টের আন্ডারে সেটআপ পোর্শনের ভিতরে কাস্টমার ইনফরমেশন সেটআপ। একটা কাস্টমারের যাবতীয় ইনফরমেশন যা যা লাগে সবকিছু দিয়ে কাস্টমার ইনফরমেশনটাকে প্রথমে সেটআপ করে নেওয়া হয়। স্যার আপনাদের কাস্টমার তো সবাই বাংলাদেশি না? হ্যাঁ, ম্যাক্সিমাম বাংলাদেশ। আচ্ছা, তাহলে স্যার ওনাদের বিআইএন নাম্বার সহ যাবতীয় যত ধরনের ইনফরমেশন লাগে সবকিছু আমাদের দেওয়ার অপশন আছে। তো ওইগুলা দিয়ে কাস্টমার ইনফরমেশনটা সেট আপ করে দিতে পারবো। এরপরে হুম। কাস্টমার ব্র্যান্ডস, যদি কাস্টমারের কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন সেটা যদি থাকে আপনাদের তাহলে হয়তো ইউজ করতে পারেন, আর না হলে ওটা আমরা ইগনোর করে যেতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, আমাদের কাস্টমাররা যে অনেকগুলি প্রোডাক্ট আছে, যেহেতু বলছি আমরা পলি প্রোডাক্ট একটাই জিও টেক্সটাইল, বিভিন্ন স্পেসিফিকেশনের। কাস্টমাররা যখন কন্ট্রাক্ট নেবে, ধরেন বরিশাল ওয়াটার বোর্ডের একটা এমব্যাকমেন্ট প্রোটেকশনের, রিভার এমব্যাকমেন্ট প্রোটেকশনের একটা অর্ডার নিল, ওখানে তার রিকোয়ারমেন্টস হলো ধরেন 400 জিএসএম। ভোলাতে একটা নিল, সেখানে 500 জিএসএম। জি। বাট এখানে কি ব্র্যান্ড নামের দরকার আছে? না স্যার, এই আপনার যেটা বলেছেন এটাতে ব্র্যান্ডটা কোনো প্রয়োজন নেই স্যার। আচ্ছা আচ্ছা। এখানে ওই এটা আমরা হয়তো বা সেলস করার সময় ওটা জিএসএমটাকে হয়তো আলাদা আলাদা প্রোডাক্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করে নিতে হ্যাঁ, পারি। আমার যে রেঞ্জ অফ প্রোডাক্ট থাকবে, বুঝছেন, সেখানে জি স্যার। জিএসএম অনুযায়ী এবং মেকানিক্যাল হাইড্রোলিক স্ট্রেংথ অনুযায়ী, আর হলো আমার মিক্সিং প্রপোর্শন, যে পলিপ্রোপাইলিন এবং পলিস্টার, এটা কোনটা কত পার্সেন্ট থাকবে, এই জি স্যার। অনুযায়ী আমার যে প্রোডাক্ট রেঞ্জ থাকবে তিনটার কম্বিনেশনে, সেটাই আমার কাস্টমারের ক্ষেত্রে ওর ভিতর থেকেই কাস্টমার কিনবে। জি স্যার। ওটা তো জি নিশ্চয় প্লিজ বলেন। কম্পোজিশন বলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, কম্পোজিশন। জি, জি। তারপরে বলেন। জি স্যার, আমরা তাহলে এখানে প্রতিটা ফিনিশ গুডসের এখানে কম্পোজিশন অনুযায়ী অ্যাকচুয়ালি এবং জিএসএম অনুযায়ী প্রতিটা আইটেমকে আলাদা আলাদা আইডেন্টিফাই করে ওটার যে পার ইউনিট র মেটেরিয়াল কনজাম্পশন সেটা এখানে বসিয়ে রাখতে পারেন। এবং এটা হুম। দিয়ে আপনার অটোমেটিক কস্ট ক্যালকুলেশন এবং প্রতিটা ফিনিশ প্রোডাক্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা ওইগুলা করে নেওয়া যাবে। এখন কি স্যার কাস্টমার স্পেসিফিক কি কোনো প্রোডাক্ট হয় নাকি না একই মাল্টিপল কাস্টমার একই প্রোডাক্ট চাইতে পারে? হ্যাঁ, মাল্টিপল কাস্টমার একই প্রোডাক্ট চাইতে পারে, ইউনিক কাস্টমার ইউনিক প্রোডাক্টও যেতে পারে। কাস্টমার স্পেসিফিক কি রাখার এমনি কোনো প্রয়োজন আছে স্যার, না প্রোডাক্ট প্রোডাক্টের মতো থাকবে, যখন যার সাথে যার যেটা অর্ডার থাকবে ওটা ডেলিভারি হবে? যখন যার সাথে যেটা অর্ডার থাকে। আচ্ছা স্যার। ওকে। বাট তার এই পার্সেস হিস্ট্রি সেভ থাকবে আর কি। জি স্যার, অবশ্যই।
হুম আচ্ছা, এরপরে হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস জোনস। এটা আসলে কার মাধ্যমে সেলস হচ্ছে, হয়তো আপনাদের 5 জন যদি সেলস পারসন থাকেন তাদেরকে হয়তো আইডেন্টিফাই করার জন্য এখানে একটা আলাদা একটা টেবিলে রাখা যায়। আর সেলস জোন হচ্ছে হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার কোনটা কোন জায়গায় যাচ্ছে, আহ, হুম ওটার জন্য ডেলিভারি পয়েন্টস অ্যাকচুয়ালি। তো হুম এটা আপনার হয়তো আইডেন্টিফাই করাটা ইজিয়ার হবে, কারণ একই কাস্টমার হয়তো ওনার 5টা জায়গায় যাবে, যেটা স্যার একটু আগে বলছিলেন। জি জি, এটা আমাদের লাগবে। মানে একই কন্ট্রাক্টর ধরেন কাজ করলো স্পেকট্রা কনস্ট্রাকশন, সে Yes, বদ্রিঘাট ফ্লাইওভারে কাজ করলো, আবার সে ধরেন এয়ারপোর্টের সামনে পতেঙ্গা কাজ করলো, আবার কিংবা সে ঢাকা কাজ করলো। জি স্যার, একই ক্লায়েন্টের একাধিক সাইট থাকবে, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন। জি স্যার। ডেলিভারি পয়েন্টটাকে স্যার আপনারা সাইট বলেন না স্যার? হ্যাঁ সাইট বলি, ডেলিভারি পয়েন্ট হলো সাইট, ওকে। সাইট অ্যাড্রেস। মানে ক্লায়েন্ট যে কোম্পানি কিনবে, সে একটা কনস্ট্রাকশন কোম্পানি, তার একটা অ্যাড্রেস থাকবে, আর তার ডেলিভারি পয়েন্ট 2টা 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, একাধিক থাকতে পারে। জি স্যার, আমি নোট নিচ্ছি তো স্যার, একটু মাঝে মধ্যে একটু সময় নিই। যখনই আমরা আচ্ছা, ডেলিভারি অ্যাড্রেস একটা পুট দেবো, বুঝছেন, জি স্যার। তখন ওই অ্যাড্রেসটা সেই ভাবে দারাজে দেখছেন যে যে ডেলিভারি একটা ক্লায়েন্ট হ্যাঁ, থাকতে পারে, তার একাধিক অ্যাড্রেস, প্রতিটা অ্যাড্রেস সেই ভাবেই থাকে। রাইট স্যার, এখানেও সেম। নেক্সট যদি ওই অ্যাড্রেসে আবার মাল নেয়, আবার নতুন করে লেখার দরকার নাই, ওই সাইটটা আমার জি, মানে সিলেক্ট করলেই হবে। জি স্যার। ওই সাইট জি অনুযায়ী প্লিজ স্যার প্রসিড। এখানে হ্যাঁ কিছু ইনফরমেশন আমরা রাখি। এটা হচ্ছে কি, এটা যদি সাইটের আলাদা কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সাইটের নেমটা, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট পারসন, ওই সাইটের জন্য অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট পারসন কে, তার মোবাইল নাম্বার, এবং হুম ট্রান্সপোর্ট ফেয়ারটাও হয়তো চাইলে ইনফরমেশনের জন্য রেখে দেওয়া যায়। তো জি good. জি স্যার। এখানে হচ্ছে যারা আগের কাস্টমার, ওদের দেখা গেছে স্যার ফ্যাক্টরি থেকে ওই সাইটে যেতে ওদের নিজস্ব গাড়ি আছে কিছু, তো ওটা একটা ট্রান্সপোর্ট ফেয়ার ধরা থাকে, তো ওই অ্যামাউন্টটাই কাস্টমারের সাথে সেটেল হয়ে থাকে। তো ওই অ্যামাউন্টটা হুম এখানে ওরা বসিয়ে রাখে, তাহলে পরবর্তীতে আর জিজ্ঞেস করা লাগে না বা অন্য কোথাও হুম খোঁজা লাগতেছে না। জি জি স্যার। আচ্ছা স্যার, আমরা এরপরে পয়েন্ট অফ সেল সিস্টেমে চলে আসছি স্যার। এখানে প্রথমত হচ্ছে সেলস অর্ডার এন্ট্রি। একটা সেলস অর্ডার কাস্টমার বানানোর জন্য ওনার কি লাগবে, একটা রিকোয়ারমেন্ট বা রিকুইজিশন দিল, তো সেটা এখানে স্যার এন্ট্রি হবে। হুম এখানে এখানে স্যার ওই যে প্রপার্টি গুলো আছে প্রোডাক্টের, ওইগুলো হয়তো আপনার জন্য জিএসএম, কম্পোজিশন, মেকানিক্যাল প্রপোর্শন বা যে যে বিষয়গুলো থাকবে ওইভাবে আমরা সাজিয়ে দিব। এখানে আলাদা আলাদা ব্র্যান্ড, প্যাক সাইজ এভাবে বলা আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা হুম অনুযায়ী আমরা করে দিব স্যার। জি জি। এরপর স্যার কোনো সেলস অর্ডার যদি এডিট করা লাগে, সেটার জন্য এই ফর্মে এসে এডিট করতে পারবে। এটা অবশ্যই সুপার অ্যাডমিনিস্ট্রেটর বা আপার অ্যাডমিনিস্ট্রেটর কেউ হয়তো এডিট পারমিশনটা পাবেন। এক্সকিউজ মি স্যার। এরপরে স্যার ক্রিয়েট নিউ পিআই, এটা হচ্ছে যেটা স্যার লোকাল এলসিতে যদি আপনারা কখনো সেল করতে চান, তখন ওটা প্রফর্মা ইনভয়েসটা এখানে ক্রিয়েট করে দিতে পারেন, ওটা অর্ডার দিয়েই পিআইটা ক্রিয়েট হবে। তো এটা তো স্যার রেয়ার কেস বলছিলেন, এমনিতে যদি লাগে কখনো ইউজ করতে পারবেন। জি প্লিজ বলেন তারপর। আচ্ছা স্যার, এরপরে হচ্ছে আপডেট পিআই ইনফরমেশন, এরপরে হচ্ছে এলএলসি ফ্রম পিআই, লোকাল এলসি পিআই থেকে লোকাল এলসি করা, এগুলা ডিটেইল আছে স্যার। আপনি কিন্তু না চাইলে অর্ডারটাই এন্ট্রি থেকে অর্ডার ডেলিভারিতে চলে যেতে পারেন, আর যদি হুম না আমার ডিটেইল ইনফরমেশন রাখতে হবে তখন গিয়ে হয়তো স্টেপগুলো মেনটেন করে করতে হবে। হুম এরপরে এলএলসি অ্যামেন্ডমেন্ট যদি প্রয়োজন হয় ইউজ করতে পারবেন। এরপরে অর্ডার ডেলিভারি, অর্ডারের এগেনস্টে হয়তো একটা কাস্টমারের যে অর্ডারগুলো থাকবে ওই কাস্টমার সিলেক্ট করলো, তার পেন্ডিং অর্ডারগুলো এখানে দেখাবে। ওই অর্ডারগুলো অনুযায়ী পেন্ডিং অর্ডারে পেন্ডিং কোয়ান্টিটি কত কি আছে ওটা রাইট সাইডে এখানে গ্রিডে দেখায়। তো ওইখান থেকে জাস্ট অর্ডার এখন কতটুকু ডেলিভারি হচ্ছে সেটা জাস্ট দিয়ে দিলে ওইভাবে এন্ট্রিগুলো
এখানে পেন্ডিং অর্ডার থেকে ওটা কমে যাবে। তো তাহলে আহ, এ- আপনার বাকিটা যেটা পেন্ডিং থাকবে পরবর্তীতে আসলে ওটা আবার দেখা যাবে। এইভাবে অর্ডার ডেলিভারিটা হয় স্যার। জি স্যার। এরপরে স্যার ডাইরেক্ট ইনভয়েসিং একটা অপশন আছে, মানে হচ্ছে অর্ডার হয় নাই, উনি চাচ্ছেন যে আমার কোনো অর্ডার হবে না, আমি ডাইরেক্ট কিনে নিয়ে যাব। তো বা অথবা আপনারা অর্ডারটা ট্র্যাক করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে ডাইরেক্ট ইনভয়েসিংটা দিতে পারেন। ডাইরেক্ট ইনভয়েসিং এর একটা সুবিধা হচ্ছে স্যার, এটা ভ্যাট নন ভ্যাট দুই ধরনের ইনভয়েসই করা যায়। তো এবং মাল্টি কোম্পানি, হয়তোবা আপনাদের ভ্যাট রেজিস্টার্ড না ওরকম কোন একটা কোম্পানির নাম দিয়ে চালান বের করা, এই ধরনের কিছু স্পেশাল অপশন আছে, এগুলো হয়তো চাইলে আপনারা ইউজ করতে পারবেন স্যার। এরপরে হচ্ছে স্যার সেলস বিওকিউ, বিল অফ কোয়ান্টিটি ওয়াইজ সেলস, এটা হচ্ছে স্যার একেবারে কস্ট ক্যালকুলেশন, যেটা হচ্ছে একটা কাস্টমারকে আপনি যখন সেলস করতে যাবেন ওনার টোটাল কতটুকু কস্ট পড়বে ম্যাটেরিয়ালের, সেটা আপনি কনজাম্পশনটা বের করে হয়তো ওনাকে একটা এস্টিমেশন দিতে হবে, সেটার জন্য সেলস বিওকিউ অপশনটা। তো এখানে ওই ম্যাটেরিয়াল কনজাম্পশনটা প্লাস ফিনিশ গুডস এর উপরে এরপরে কনজিউমড আইটেমস ফর ফিনিশ গুডস, সেটা কস্টটা এখানে অটোমেটিক্যালি বের হয়ে যাবে, চাইলে ওটা দিয়ে আপনি একটা কোটেশন বা ইনভয়েস ওনাকে পাঠিয়ে দিতে পারবেন স্যার। আর যদি কখনো সেলস রিটার্ন হয়, সেলস রিটার্নের একটা অপশন আছে, সেটাও আপনার সেলস রিটার্নটা দেখিয়ে দিতে পারবেন। আর হচ্ছে স্যার ক্লোজ রিওপেন পিও এলএলসি, মানে হচ্ছে স্যার কোনো কাস্টমারের অর্ডার যেটা হচ্ছে কি উনি পুরোপুরি ডেলিভারি নেন নাই, বাই ফোর্স ওটাকে হয়তো ক্লোজ করে দিতে হবে। তো সেটা আপনার, কারণ অর্ডার ডেলিভারি হয়ে গেলে ওই পিওটা ক্লোজ হয়ে যায়, আবার অর্ডার ডেলিভারি না হলে ওটা পেন্ডিং লিস্টে থেকেই যায়। তো এগুলা ম্যানিপুলেশনের জন্য অ্যাকচুয়ালি হয়তো আমার কোনো পিও ক্লোজ করা লাগতেছে, অথবা কোনো পিও আমাকে ক্লোজ করে ফেলছি, ওটা আবার ওই অর্ডারের এগেইনস্টে কাস্টমার হয়তো আরো কিছু চাচ্ছে, তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা পিওটাকে আবার রিওপেন করে কোয়ান্টিটিটা এডিট করে আবার ডেলিভারি করতে পারবো। দুইটাই অপশন ওপেন আছে। এরপরে হচ্ছে কালেকশন অপশন। তো এটা মেইনলি অ্যাকাউন্টস এর পার্ট আমার, আমরা যেভাবে দেখে আসছি। তো কালেকশনটা স্যার হয় বিল টু বিল পেমেন্ট। আর এখানে কালেকশনের অপশনে যে যদি কালেকশনের উপরে কোনো ভ্যাট রাখা হয়, কাস্টমার যদি কখনো ট্যাক্স কাটে, টিডিএস কাটে বা ভিডিএস কাটে, সবকিছু এখানে দেখানোর অপশন আছে। আর কালেকশন মোডের ভিতরে চেক দিয়ে অথবা টিকিটে অথবা ক্যাশে, অথবা এখানে বার্টার একটা অপশন আছে, যেটা হচ্ছে যদি আপনাদের কোনো ফিনান্স লিজিং কোম্পানির সাথে আপনাদের যদি হয়তো লং টার্ম লোন থাকে, ওরা যদি ওই লোনের এগেনস্টে যদি কালেকশন অ্যাডজাস্টমেন্ট করে, মানে হচ্ছে ওরা যদি চেক নিয়ে ওই চেকটা থেকে ওদের লোনের অ্যামাউন্টটা কাটে, সেটাও দেখানোর ডাইরেক্ট অপশন আছে আমাদের সিস্টেমে। তো স্যার পসিবল যত ধরনের অপশন প্রয়োজন সবকিছু আমাদের করা আছে। এরপরে হচ্ছে স্যার কালেকশন এডিট। তো বিল টু বিল পেমেন্ট বা কোনো একটা করতে গিয়ে হয়তো কোনো একটা ভুল হলো, তখন গিয়ে প্রতিটা অপশনে আমাদের এডিট অপশনটা আছে। তো এবং 100% ফ্লেক্সিবিলিটি দিই আমাদের সিস্টেমে, যেন কোনো কিছুর জন্য আমাদের কাছে আসতে না হয়। তো সেই জিনিসটাই স্যার এখানে করা আছে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি স্যার, এটা হচ্ছে ম্যাচিউরড এবং ইম্যাচিউরড অ্যামাউন্ট, যেটা হচ্ছে এক্সিস্টিং অনেক ক্লায়েন্ট আমাদের ইউজ করেন, যেটা হচ্ছে হয়তো ওই ক্লায়েন্টের সাথে কথা যে 1 মাসের আগে ওই বিলটা পেমেন্ট হবে না, তাহলে ওনার যে যে বিলগুলো 1 মাস হয়ে গেছে সেই বিলগুলাই শুধুমাত্র ম্যাচিউরড অ্যামাউন্টে আসে। আর ইম্যাচিউরড অ্যামাউন্টে ওনার যে বিলগুলো এখনো 1 মাস হয়নি ওই বিলগুলা দেখায়, এবং নেট ব্যালেন্স এবং এভারেজ ওভারডিউ ডেজ, মানে উনি কতদিন পর ওনার পেমেন্টটা পাওয়া যায় বা এক একটা ইনভয়েস কতদিন পরে ওনার সাধারণত আমরা পেমেন্টটা পাচ্ছি, সেটা এট এ গ্ল্যান্স দেখিয়ে দিচ্ছে। আর হচ্ছে ওনার বর্তমানে টোটাল পেন্ডিং চেক অ্যামাউন্ট কত, সেটাও দেখাচ্ছে যে এত টাকার ওনার চেক আমাদের কাছে এখন আছে, সেইটা এখনো আমরা ব্যাংকে সাবমিট করি নাই, ইন হ্যান্ড আছে আমাদের। তো আহ, এটা এই কাজের জন্যই আমার মনে হয় এটা আপনাদের প্রয়োজন হলে স্যার ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে স্যার কালেকশন অ্যাডজাস্টমেন্ট। কালেকশন অ্যাডজাস্টমেন্টটা কয়েকটা পারপাসে লাগে, হয়তো কারো কাছ থেকে কোনো কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পাওয়া গেছে, তো সে অ্যাডভান্সটা তো প্রথম অবস্থায় কোনো ইনভয়েস হয়নি, দেখানো যাচ্ছে না, তো পরবর্তীতে ওটা অ্যাডজাস্টমেন্ট করে আপনার ইনভয়েসের এগেইনস্টে দেখিয়ে দিতে পারেন। অথবা কোনো কাস্টমারের হয়তো 5,000 টাকা ডিউজ আছে, এটার কখনোই ও পে করবে না,
তো সেটা অ্যাডজাস্টমেন্ট করে দেখিয়ে দেওয়ার জন্য এই যে অ্যাডজাস্টমেন্ট অপশনটা আছে। তো এটা কয়েকটা পারপাসে ইউজ হয় স্যার, এটা কেস অনুযায়ী হয়তো বা ফেস করলে তখন ওনারা হয়তো এটা কাজে লাগাতে পারবেন। আর কালেকশন ফ্রম এলসি যেটা হচ্ছে হয়তো ব্যাংকে রিসিভ হচ্ছে, সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। আর চেক প্রসেসিং হচ্ছে স্যার, যে কালেকশন চেকটা আমি পাইছি ওইটা ব্যাংকে সাবমিট করার পরে যদি এটা কোনো কারণে অ্যাপ্রুভ না হয় তখন গিয়ে ওটা রিজেক্ট দেখিয়ে দেয় বা বাউন্স দেখিয়ে দেয়। আর যদি চেকটা অ্যাপ্রুভ হয় তাহলে ওটা পাস করানোর পরে গিয়ে কাস্টমার লেজারে ওটা হিট করে। এর আগে ওটা পেন্ডিং অবস্থায় থাকে যে ওনার এই চেকটা এখনো পাস হয়নি, তাহলে কাস্টমার থেকে আমরা এখনো ওই যে যেটা ম্যাচিউরড অ্যামাউন্ট আছে ওটা এখনো আমরা পাওনা আছি, এভাবে এই জিনিসটা দেখে। এরপরে স্যার সেলস স্টেটমেন্ট, এখানে সেলস রিলেটেড অনেকগুলা স্টেটমেন্ট আছে স্যার। এখানে মূলত হচ্ছে আইটেম ওয়াইজ ডেট রেঞ্জের ভিতরে কবে কি নিছে সেটার স্টেটমেন্ট, ওয়েট এবং ইউনিট অফ মেজারমেন্ট এখানে দুইটা দিয়েই করা যায়। তো স্যার আপনারও এরকম একটা বিষয় ছিল, আপনি বলছিলেন আগে মিটিং এ যে জিএসএম দিও এবং ওয়েট দিও, দুইটা দিয়েই মেবি আমাদের সেলস স্টেটমেন্টটা হলো নানান ফরম্যাটে প্রয়োজন হবে। আমি সেলস ফরম্যাটটা প্রয়োজন হইতে পারে। সেলস স্টেটমেন্ট এটা হলো টোটাল সেলস স্টেটমেন্ট, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মান্থলি, উইকলি, ডেইলি আমি যে টাইম ফ্রিকোয়েন্সি দেবো তার সেটা দেখাবে। আর একটা স্টেটমেন্ট এগুলো রিপোর্ট আর কি আসতে পারে, সেটা হলো আমার সেলস ম্যান ওয়াইজ, সেলস ইঞ্জিনিয়ার যারা থাকবে, মিস্টার এক্স ওয়াই জেড, এক্স এর সেল কতটুকু ওই সিমিলার ফ্রিকোয়েন্সিতে মান্থলি, ডেইলি এবং উইকলি যেটা আসতে পারে। তারপর আর একটা থাকতে পারে হলো প্রোডাক্ট বেসিস, যে আমি ব্যাগ, জিও ব্যাগ কতটুকু সেলস করলাম এবং জিও শীট কতটুকু সেলস করলাম, এই দুটো থাকতে পারে। এর সাথে আরো মানে সেলসি স্টেটমেন্ট কিন্তু ফ্রিকোয়েন্সিটা ভিন্ন ভিন্ন, যে আমি যদি একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট কতটুকু সেল হলো, অনলি যদি বলি পলিপ্রোপাইলিন 100% এই প্রোডাক্টটা কতটুকু সেল হলো, এই ধরনের আমাদের একাধিক সেলস স্টেটমেন্টের আউটপুট দরকার হতে পারে। আমি জাস্ট সিলেক্ট করব এগুলি ওগুলি আসবে, অল দেই অল আসবে। আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য স্যার আমরা প্রায় 100 অ্যাবাভ আমরা রিপোর্ট করেছি স্যার। এর মধ্যে ডেট রেঞ্জের ভিতরে একদিনের বা এক বছরের বা যেই ডেট রেঞ্জই দিবেন ওই ডেট রেঞ্জের ভিতরেও অনেক রিপোর্ট আছে এবং প্রোডাক্ট ওয়াইজও অনেক ধরনের অ্যানালাইসিস আপনার আমাদের অলরেডি করা আছে। আমি একটু প্রোগ্রেস করলে মনে হয় স্যার একটু বুঝাইতে পারবো। জি জি প্লিজ প্লিজ। জি স্যার, তাহলে স্যার এটা হচ্ছে ডেট রেঞ্জের ভিতরে আইটেম ওয়াইজ ইউনিট এবং ওয়েট ধরে যে সেলসটা প্রতিটা আইটেম ধরে ইনভয়েস নাম্বার ধরে দেখাচ্ছে। এরপরে স্যার ম্যাচিউরড বিল স্টেটমেন্ট, মানে কোন কোন বিলগুলো ম্যাচিউরড হয়েছে এখানে ওই বিলগুলো সার্চ করতে পারে কাস্টমার ওয়াইজ। এরপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং বিল লিস্ট একটা ছিল, যে বিল হচ্ছে এখানে যেহেতু বিল টু বিল পেমেন্ট হয় তাহলে স্যার কোন কোন বিলগুলো এখনো পেমেন্ট হয় নাই সেগুলো এট এ টাইম আপনি প্রিন্ট নিতে পারবেন, যে এই বিলগুলা কাস্টমার এখনো পে করছে না কেন, এগুলো তো অনেক দিন হয়ে গেছে, এই ধরনের একটা রিপোর্ট আছে। এরপরে সেলস বাই আইটেমস হচ্ছে আইটেম নেম ধরে এখানে কোম্পানি সে কোন কোন আইটেম নিছে, এটা হয়তো জিএসএম থাকলো, এরপরে হয়তো বা আইটেমের কম্পোজিশন থাকলো এবং ডেট রেঞ্জটা দিলে এই ডেটের ভিতরে এই কম্পোজিশনের এই জিএসএম এর আমার কোন কোন আইটেম গেছে টোটাল একটা হিস্ট্রি প্রিন্টেবল রিপোর্ট বের হয়ে যাবে। আমাদের প্রতিটা রিপোর্টই স্যার আবার ওয়ার্ড, এক্সেল, পিডিএফ সহ আরো পসিবল যত ধরনের এক্সপোর্ট পসিবল সব ধরনের এক্সপোর্টই আমাদের অপশনে করা আছে। তো মানে যদি এক্সপোর্ট করা লাগে কখনো ওইগুলা কোনো সমস্যা হবে না এবং প্রিন্টেড ফরম্যাট গুলো অনেক গোছানো এবং টেবিল আকারে বের হয়। তো মানে অনেক কনভিনিয়েন্ট স্যার জিনিসগুলো, এবং আপনি যেভাবে চাইবেন আমরা ওইভাবে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিব। তো স্যার এখানে সেলস বাই আইটেম, সেলস বাই ব্র্যান্ড, সেলস বাই প্যাক সাইজ, এগুলো হয়তো ল্যাঙ্গুয়েজ গুলো স্যার আপনার একটু ডিফারেন্ট, বাট আসলে রিপোর্ট গুলা সবগুলাই মানে আপনার জন্য আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী জাস্ট হালকা একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে কোম্পানি ওয়াইজ আইটেমের গ্রেড এবং প্যাক সাইজ ওয়াইজ যে ডেট রেঞ্জের ভিতরে কখন কি সেলস হয়েছে সেটা দেখাচ্ছে। এরপরে সেলস সামারি, এটা স্যার আপনি যেটা বলছিলেন যে
অনেকগুলা অপশন থাকবে, সেই অপশন থেকে বাছাই করে নেবেন। এখানে হচ্ছে আইটেমগুলা দেখাচ্ছে, যেটা যেটা টিকমার্ক দিবেন সেই টিকমার্ক করা অপশনগুলা থেকেই রিপোর্টগুলা দেখাবে। এরপরে স্যার আইটেম বাই গ্রেড, কি লাগবে না, আমাদের এখানে অল্প কয়েকটা লাগবে। জি স্যার, এখানে অনেক আছে আপনাদের, হয়তো এতগুলি লাগবে না, আগের জি উইন্ডোজটা জি হয়তো স্যার, এতগুলো লাগবে না, অল্প কয়েকটা লাগবে। হ্যাঁ বলেন তারপর। জি। এরপর স্যার আমি তাহলে আমি একটু এখন ব্যস্ত আছি, আপনার মিটিং পরে আসতে হবে। রাখতে পারেন। তো স্যার এই রিপোর্টটাতে যেটা আসছে ওটা হচ্ছে আইটেম ওয়াইজ একেবারে ভ্যাট সহ টোটাল কত টাকা ভ্যাট দেওয়া হয়েছে ওটা আইটেম ওয়াইজ বের হয়ে যাচ্ছে। এরপরে ইয়ারলি স্ক্রিনটা সেলস বাই, আসে নাই, মাঝে 2 মিনিট আসে নাই কথা, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার আমি আবার একটু শেয়ার দিচ্ছি। আমার মনে হচ্ছে কেটে গেছে। তো স্যার এখানে আইটেম সেলস বাই মান্থ, এটা হচ্ছে যে কোনো একটা বছরের জানুয়ারিতে কত এই আইটেমটা সেল হয়েছে, ফেব্রুয়ারিতে কতটুকু গেছে, মার্চে কতটুকু গেছে, এপ্রিলে পুরো ডিসেম্বর পর্যন্ত, এবং টোটাল কতটুকু গেছে সেটা মাস ওয়াইজ আপনাকে কম্পারেটিভ স্টেটমেন্টটা দেখাচ্ছে। পাশাপাশি শুধুমাত্র ইউনিট অফ মেজারমেন্টটাই না, এখানে কত টাকা সেল হয়েছে, এর সাথে কত টাকা ভ্যাট গেছে, সবকিছুই একসাথে অ্যাড হয়ে এখানে স্টেটমেন্টটা দেখাচ্ছে। এই ধরনের রিপোর্টও আমাদের করা আছে। এরপরে আচ্ছা, ইয়ারলি সেলস বাই প্যাক সাইজ। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়ারলি সেলস টু কাস্টমার্স। এরপর প্রতিটা কাস্টমার ওয়াইজ প্রতি মাসে কত টাকা সেল হয়েছে স্টেটমেন্ট গুলা দেখাচ্ছে। এখানে আপনি এট এ গ্ল্যান্স প্রত্যেকটা কাস্টমারের গত 1 বছরের রিপোর্ট একসাথে দেখতে পারবেন। এবং এটা নিচে গেলে একটা গ্রাফও থাকার কথা, এই গ্রাফের ভিতরে আপনার মানে এটা কাস্টমার ওয়াইজ কোন কাস্টমার আপনার ওয়েল পারফর্মিং বা বেটার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে সেটা আপনাকে এট এ গ্ল্যান্স দেখিয়ে দিবে। তো ইয়ারলি সেলস বাই গ্রেড এন্ড কোম্পানি, এখানে এটা অন্যান্য রিপোর্টের মতোই যে কাস্টমার ওয়াইজ এবং মান্থ ওয়াইজ রিপোর্টটা আসতেছে। এটা হচ্ছে কোয়ান্টিটি ধরে আসতেছে। এটা বিভিন্ন বিভিন্ন প্রপার্টি দিয়ে বের করা যায় যে টোটাল এই আইটেম এই কোম্পানির প্রোডাক্টের উপর আমরা কত টাকা ভ্যাট দিচ্ছি, এইভাবে আপনি জিনিসগুলাকে দেখতে পারেন। তো আবার এই টোটাল কোম্পানির আমরা টোটাল কত টাকা সেল করেছি, কত কোয়ান্টিটি সেল করেছি সেটা এখানে দেখায়। এরপরে সেলস বাই গ্রেড এন্ড, এগুলা স্যার আমার মনে হয় যথেষ্ট পরিমাণ রিপোর্ট আছে এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আছে। তো আমি মনে হয় স্যার যতটুকু দেখিয়েছি এখানে মোটামুটি আপনার মানে অর্ডার ওয়াইজ এবং আইটেম ওয়াইজ এবং কাস্টমার ওয়াইজ এবং যে কোনো ডেট রেঞ্জের ভিতরে যে কোনো রিপোর্ট আপনার যা লাগবে সবই আমরা এখানে আমাদের কোনো না কোনো রিপোর্টের সাথে ইনশাল্লাহ মিলে যাবে। তো সেখান থেকে হয়তো আমরা ইনশাল্লাহ দ্রুত করে দিতে পারবো আর কি, সমস্যা হবে না স্যার। জি। তো স্যার আমরা এখন আবার অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। এখানে স্যার অ্যাকাউন্টসটা আমাদের 4 স্টেপ অ্যাকাউন্টিং। এটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা সুন্দরভাবে যদি সাজিয়ে নিতে পারে আর ট্রায়াল ব্যালেন্সটা মিলাইতে পারলে আপনার এক্সট্রা অডিট রিপোর্টটা আপনি অটোমেটিক্যালি হয়তোবা অডিটর ফার্ম দিয়ে করাইলে হয়তো আরো বেটার হয়তো অডিট হবে, কিন্তু আপনার নিজেরও একটা এস্টিমেশন বা একটা প্রজেকশন আপনি নিজেই করতে পারবেন। আমাদের কমপ্লিট সিস্টেমের ভিতরে একেবারে ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন এবং কস্ট অফ গুডস সোল্ড এবং হচ্ছে যত ধরনের আপনার খরচ আছে, যত ধরনের আয় আছে, অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে,
সবকিছু সেন্ট্রালি একটা একটা অ্যাকাউন্টিং মডিউল দিয়ে বা সিস্টেম দিয়ে আমরা ডেভেলপ করেছি, যেটা অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানি যারা ইউজ করেছেন ওরা খুব সুন্দরভাবে এবং আচ্ছা, 100%। এখানে আমি একটু কথা বলি, বুঝছেন? জি স্যার। রিগার্ডিং দি এই অ্যাকাউন্টস, আমাদের একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট সফটওয়্যার আছে টালি, হয়তো আপনারা চিনেন। জি স্যার বলেছেন আমাদের স্যার। অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গ্রুপের যাবতীয় অ্যাকাউন্টস তারা ওই টালিতের মাধ্যমে সংরক্ষণ করে। জি স্যার। তো আমাদের এই সফটওয়্যারে আমরা ফুল অ্যাকাউন্টস আপাতত আপনারা রাখেন, জি স্যার। বাট আমরা হয়তো আমাদের সেলস অ্যাকাউন্টস, ভ্যাটস অ্যাকাউন্টস, ফ্যাক্টরি অ্যাকাউন্টস, পেটি ক্যাশ অ্যাকাউন্টস, জি স্যার। এইগুলি হয়তো এখানে থাকতে পারে। আমাদের যে গ্রুপের যে অ্যাকাউন্টস যেখানে আছে জি স্যার। সেখানে হয়তো সেই অ্যাকাউন্টস দিয়ে হয়তো অপারেট হবে। জি তো ওখানকার ওটার সাথে আর অন্য কোনো সফটওয়্যার মানে শেয়ারও দেওয়া যায় না। জি স্যার। স্যার আমি সেন্ট্রালি চাই। আমাদের জি স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টসটা ওখান থেকেই হবে। জি স্যার। আর আপনার যে অ্যাকাউন্টস মডিউলটা যদি আমরা নেই পুরোপুরি, তাহলে সেটা আমরা জানাবো, বাট এখন রাখেন আপনি। ওকে স্যার। ঠিক আছে। স্যার অ্যাকাউন্টসে মাহফুজ স্যার নামে একজন ছিলেন, আমার সাথে আরো 5-6 বছর আগে দেখা হয়েছিল না, আমি অফিসে গিয়ে দেখা করেছিলাম আপনার হেড অফিসে স্যার। তো তখন উনিও ট্যালির কথাই বলেছিলেন, ওনারা কাস্টমার অ্যাপ্লিকেশন আগে ট্রাই করে পারেন নাই, পরে ট্যালি। কিন্তু আমাদের স্যার আমাদের সিস্টেমটা হচ্ছে যারা যারা ইউজ করছেন ট্যালি বাদ দিয়ে স্যার আমাদের সিস্টেমটা ইউজ করছেন, হয়তো আপনাদের যদি কাজে লাগে ওটা হয়তো না, পরবর্তীতে। আমাদের তো অ্যাটলিস্ট প্রায় 30-35টা কোম্পানি আছে, বুঝছেন, জি স্যার। গ্রুপে। সেগুলি অলরেডি একটা এস্টাবলিশড অ্যাকাউন্টস নেন। এটার জন্য যদি বলে যে না জিও টেক্সটাইলের জন্য আমরা একটা আলাদা অ্যাকাউন্টস মেইনটেইন করব, জি স্যার। সেক্ষেত্রে হয়তো আমি আপনাদের এটা হয়তো চুজ করতে পারি। না হলে আমাদের এই ফ্যাক্টরি অপারেশন, সেলস অপারেশনস, মার্কেটিং অপারেশন, এই রিলেটেড যে অ্যাকাউন্টস গুলি সেটা এখানে থাকে। বুঝেছি স্যার। স্যার আমি কি তাহলে এখন অ্যাকাউন্টসটা নিয়ে কি কন্টিনিউ করব না পরের মডিউলে চলে যাব? এটা আমার মনে হয় আপনি ইতে চলে যান, পরের মডিউলে আচ্ছা চলে স্যার। যান। ওকে স্যার। আমরা পারচেজ মডিউলে কি কি আছে তাহলে দেখি স্যার একটু। এখানে স্যার প্রথমে হচ্ছে আইটেম টাইপ, আপনার কি কি ধরনের আইটেম আপনি পারচেজ করেন সেটা, আহ, আহ, মানে স্যার ফ্যাক্টরিতে কি কি ধরনের আইটেম পারচেজ হয় সেটা এখানে টাইপ দিয়ে সে এন্ট্রি করে নিবে। ম্যানুফ্যাকচারার কারা কারা আছে, হয়তো যদি তাদেরকে সেগ্রিগেশন করার প্রয়োজন থাকে তাহলে স্যার হয়তো আহ, আহ, দেশি বিদেশি যারা ম্যানুফ্যাকচারার আছে স্পেসিফিক্যালি যেসব আইটেম হয়তো জানার প্রয়োজন হয় সেগুলো হয়তো দিতে পারেন। আর যেটা হয়তো বা ম্যানুফ্যাকচারার জানার প্রয়োজন নেই ওটা হয়তো নট অ্যাপ্লিকেবল বা হয়তো এরকম কিছু একটা ইউজ করা যায়। তো প্রতিটা আইটেমের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার একটা টার্মস চলে আসে, যেটা আমাদের সিস্টেমে ওইভাবেই সাজানো আছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা। এরপরে জি স্যার, এরপরে হচ্ছে ইম্পোর্ট এজেন্টস যারা থাকবেন ওনাদের নামগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সিএনএফ এজেন্ট যারা থাকবে আপনাদের তাদের নামগুলো এখানে থাকবে। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্ট যারা থাকবে এখানে, আপনাদের যত ধরনের পার্টির সাথে লেনদেন হয় কথাবার্তা হয় সবার ইন্ডিভিজুয়াল ডাটা ইনপুট দেওয়ার সিস্টেম আছে। যে কোনো সময় যে কোনো পার্টির কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে যে কেউ এটা নিয়ে বের করে নিয়ে দেখে নিতে পারে। তো স্যার জি স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি, এরপরে হচ্ছে পারচেজ জোনস, এরপরে হচ্ছে রেফারার্স, এরপরে হচ্ছে ভেন্ডর অর সাপ্লায়ার্স। তো মূলত হচ্ছে সেটআপ পোর্শনে এই ইনফরমেশন গুলো দেওয়া হয়। লোকাল পারচেজ অথবা এলসির ক্ষেত্রে যে যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয় তো সেগুলোর জন্য এই যে সেটআপ প্রথমে ইনিশিয়াল ডাটাগুলো সেটআপ করে রাখে। এরপরে স্যার লোকাল পারচেজ এন্ট্রি। তো লোকাল পারচেজ এন্ট্রিতে স্যার এখানে যাবতীয় যত ধরনের খরচ আছে, শুধু পারচেজের প্রোডাক্ট ইনফরমেশন না, এখানে ভ্যাট সহ যে ট্রান্সপোর্ট কস্ট বা আদার্স হয়তো হয়তো লেবার কস্ট সহ যা যা থাকবে, ডেলিভারি চালান নাম্বার, রিসিভ ডেট, এরপরে এটা কি এটা লোকাল পারচেজে এটা লোকাল এলসি থেকে পারচেজও যদি আপনাদের থাকে সেটাও এখানে দেখানোর অপশন আছে, দেখিয়ে দিতে পারবেন।
কোনো পারচেজ যদি এডিট করা লাগে তাহলে স্যার এখানে আসতে হবে, পারচেজ এডিট, এখান থেকে কোনো ইনফরমেশন হয়তো আমার দিতে হবে, সেটা আমি করে নেব। কোনো আইটেম যদি রিটার্ন হয়, রিটার্নটা মানে স্যার এই জন্য যে যেহেতু এটা ইনভেন্টরিতে ঢুকে গেছে, তাহলে আমি যেহেতু এটা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে এটা সাপ্লায়ার আমার কাছ থেকে টাকাটা কম পাওনা হবে এবং পাশাপাশি আমার ইনভেন্টরি থেকে আইটেমটা বের হয়ে যাবে। তো রিটার্নে অপশনটা ইউজ করা হবে যদি রিটার্ন থাকে। এরপরে হচ্ছে পারচেজ পেমেন্ট। পারচেজ পেমেন্টও স্যার বিল টু বিল পেমেন্ট করা আছে। তো এবং এখানেও যাবতীয় ভ্যাট ট্যাক্স বা যা যা কাটার আপনারা কেটে নিতে পারবেন, ওই অপশনটা করা আছে, যেটা হয়তো ইউজ করা লাগবে না, আমরা হয়তো হাইড করে দিব, অথবা যে পেমেন্টের জন্য যেটা ইউজ হবে না সেটা হয়তো আমরা জিরো বসিয়ে দিল, এটা আমরা মানে অপশনের ফ্লেক্সিবিলিটি আছে স্যার, ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি স্যার। তো এরপরে হচ্ছে স্যার যে চেকটা আমরা দিছি, চেকটা কি পাস হয়েছে নাকি হয় নাই, এই ধরনের একটা অপশন এখানে আছে। তো অথবা চেকটা রিটার্ন হয়ে গেছে, এই ধরনের অপশন গুলা এখানে দেওয়ার প্রভিশন আছে। এরপরে স্যার এলসি অপশন। এলসি অপশনের ভিতরে এলসি এলসি যে খরচের খাতগুলো আছে, খরচের খাতগুলো এন্ট্রি করবে, এলসির যে খরচের হেডগুলো আছে ওগুলো এন্ট্রি করবে। এরপরে এলসির জেনারেল ইনফো, একটা এলসিতে যা যা থাকে, এটা আমি একটু পড়লে স্যার আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এলসি নাম্বার, এলসি ট্যাগ, জি স্যার, ওপেন এলসি ওপেন ডেট, তারপরে জেনারেল আইটেম টাইপ, তারপরে এটা এইচএস কোড অনুযায়ী আপনার যে আইটেম টাইপ গুলো থাকবে ওই অনুযায়ী ক্লাসিফিকেশন করা যাবে। এরপর হচ্ছে ফর কোম্পানি, এটা যদি আপনি কোন কোম্পানির জন্য আনতেছেন স্যার, আপনার যে কাস্টমার, সেই কাস্টমারের নামটা দিয়ে যে ওই কাস্টমারের জন্য এলসিটা আইটেমটা আনতেছে ওটা দেখিয়ে দিতে পারবেন, অথবা ওন হলে ওন দেখিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে স্যার এলসি এক্সপায়ারি ডেট, এলসি শিপ ডেট, এলসি অ্যারাইভাল ডেট, পোর্ট ডেলিভারি ডেট, এরপরে ম্যানুফ্যাকচারার, কান্ট্রি অফ অরিজিন, এজেন্ট অবলিক শিপার, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স নাম্বার, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে স্যার আইটেমের ডিটেল ইনফরমেশন গুলা থাকবে। এরপরে স্যার ওই যে ইউএসডি, এরপরে এলএটিআর এবং এটা যে ট্যানর থাকবে, সবকিছু আপনার এখানে সেট করে দিয়ে এলসির যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিব। এরপরে এলসির কোনো একটা স্ট্যাটাস আপডেট হয়েছে, হয়তো এলসি মডিফাই হয়েছে অথবা এলসি ডেট চেঞ্জ হয়েছে বা যেটাই হোক, সেটা এখান থেকে আমরা এলসি স্ট্যাটাসটা আপডেট করে দিতে পারি। তো বর্তমানে পাইপলাইনে যতগুলো এলসি আছে সবগুলো এট এ গ্ল্যান্স আপনি চাইলে দেখে নিতে পারবেন। এলসি স্ট্যাটাস আপডেট থেকে যে স্ট্যাটাসটা দেওয়া হবে সেটাই ওইখানে ওই এলসি রিপোর্টে চলে যাবে। এরপর স্যার এলসি অ্যামেন্ডমেন্ট, কোনো এলসি যদি অ্যামেন্ডমেন্ট হয় সেটা এলসি অ্যামেন্ডমেন্ট অপশন থেকে দিয়ে দিতে হবে। এরপর স্যার এলসি কস্টিং, এলসি ওয়াইজ এখানে যে এলসির ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জেস, ডিউটি, সিএনএফ এজেন্ট কস্ট, তারপরে হচ্ছে সিএনএস এজেন্ট কমিশন, তারপর ট্রান্সপোর্ট এবং আদার্স যাবতীয় যত ধরনের কস্ট আপনার হবে একটা আইটেম এলসি ওপেন থেকে আইটেমটা রিসিভ হওয়া পর্যন্ত, সব ধরনের আইটেম ওয়াইজ কস্টিং আপনার একদম ভ্যাট ট্যাক্স সহ পোর্ট ফর্মালিটি সহ বের হয়ে যাবে। এলসি পেনালাইজেশনে স্যার এটা হচ্ছে যে আইটেমটা রিসিভ হচ্ছে সেই আইটেমটা ফাইনালি এটা এলসিটার কোনো স্ট্যাটাস বা কোনো ডেট যদি চেঞ্জ হয় সেটা এখানে দিয়ে দিল, আর পাশাপাশি আইটেম ওয়াইজ একদম আপনার ওয়্যার হাউসে ঢোকা পর্যন্ত এটার কত টাকা কস্ট পড়েছে পার ইউনিট সেটা আমাদের এখানে বের হয়ে যায়। তো সেই অনুযায়ী আপনার জাস্ট ওটা আপনার স্টকে ঢুকে যাবে। এটা এই ফর্ম দিয়ে ওই আইটেমটাকে রিসিভ দেখানো হয়। এরপর স্যার পারচেজ রিলেটেড যে রিপোর্টগুলো প্রয়োজন ওইগুলা পারচেজ বাই ডেট রেঞ্জ। এরপরে হচ্ছে আইটেম পারচেজ হিস্ট্রি, কোনো একটা আইটেম বা আইটেমের যা কিনেন আপনাদের একেবারে একটা আলপিন থেকে শুরু করে র মেটেরিয়াল বা প্রসেসড আইটেমও যদি কিছু পারচেজ করেন, অফিস স্টেশনারি, সব কিছু এখানে আপনার একটা সার্চ স্ক্রিন দিয়ে কবে কার থেকে কত টাকায় কেনা হয়েছে সব এট এ গ্ল্যান্স আপনি যে কোনো আইটেমের জন্য স্যার বের করে নিতে পারবেন। এবং ডেট রেঞ্জ অনুযায়ী যে গত এক বছরে আমাদের কয়টা স্টাপলার কেনা হয়েছে, কার কার কাছ থেকে কত টাকা দিয়ে কোন স্টাপলারটা কেনা হয়েছে, সব ইনফরমেশন এখানে আপনি এক সার্চে বের করে ফেলতে পারবেন। এরপরে স্যার আইটেম ওয়াইজ আরো কয়েক ধরনের সার্চ আছে। প্রথম সার্চটা হচ্ছে আইটেম পারচেজ হিস্ট্রি, হয়তোবা এটা শুধু ভেন্ডরের ইনফরমেশন গুলো দেখাচ্ছে।
এখানে হয়তো বা আরো আইটেম ইনফরমেশনের প্রোডাক্ট ইনফরমেশন সহ এবং ভ্যাট ট্যাক্স সহ হয়তো অ্যাপ্লিকেবল যাবতীয় ইনফরমেশন কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখায় তো স্যার, ওই জন্য রিপোর্টটাও কয়েকটা অ্যাঙ্গেল থেকে এখানে করা হয়েছে। তো এরপর হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট লিস্ট, কোন সাপ্লায়ার কত টাকা পাবে তাদের একটা লিস্ট দেখাচ্ছে এখানে। সাপ্লায়ার্স লেজার, একটা সাপ্লায়ারের সাথে টাকার লেনদেনে কবে কত টাকার লেনদেন হয়েছিল এবং বর্তমানে ব্যালেন্স কত আছে ওটা দেখার জন্য সাপ্লায়ার লেজারটা দেখবে স্যার। এরপরে আচ্ছা এখানে এলসি তে চলে আসছে, রিপোর্ট আরো কয়েকটা আছে, পারচেজ বাই প্রোডাক্টস এন্ড পার্টি পেমেন্ট হিস্ট্রি এবং সার্চ পারচেজ, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার পারচেজ রিপোর্টগুলো দেখার জন্য সিস্টেমগুলো করা আছে। এরপর স্যার এলসি বাই ডেট রেঞ্জ, এই ডেট থেকে এই ডেটে গত এক বছরে কি কি এলসি ওপেন হয়েছে সেটা দেখা যায়। এলসি এক্সপেন্স রিপোর্ট, কোন এলসি তে কত টাকা কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটা দেখা যায়। এলসি এক্সপেন্স সামারি, ওটা খাত ওয়াইজ দেখা যাচ্ছে সামারিতে, রিপোর্টের ভিতরে একদম ডিটেল হেড ওয়াইজ দেখাবে। এরপরে এলসি এক্সপেন্স পার্টি লেজার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যাদের কাছ থেকে আপনার এলসি গুলা নেওয়া হয়েছে তাদের সাথে কবে কি লেনদেন হয়েছে সেটা পার্টি লেজার থেকে দেখা যাবে। এলসি ডিটেল ভিউ, একটা এলসি যাবতীয় যত ইনফরমেশন আছে এলসি নাম্বারটা দিলেই ওই এলসি টোটাল ইনফরমেশনটা এট এ গ্ল্যান্স আপনাকে দেখাবে। এরপরে হলো স্যার আইটেম কস্টিং কম্প্যারিজন, এটা একটা ইন্টারেস্টিং রিপোর্ট স্যার এই জন্য যে এইখানে একটা আইটেম এলসি খোলা থেকে শুরু করে আপনার ওয়্যারহাউসে রিসিভ পর্যন্ত কোন খাতে কত টাকা খরচ হয়েছে, পোর্ট ফর্মালিটিসে, ভ্যাটে, অথবা সাপ্লাইয়ার হয়তো একটু দাম কম রাখছে অথবা বেশি রাখছে, অথবা ব্যাংক চার্জেস বেশি পড়ছে, অথবা সিএনএফ কমিশন ট্যাক্সটা বেশি পড়ছে, অথবা একটা আইটেমে রিবেট পাইছেন একটা আইটেমে হয়তো পোর্টের কোনো হয়তো এনবিআর এর কোনো রিবেট পাওয়া যায়নি, এই ধরনের ইনফরমেশন সবকিছু আইটেম ওয়াইজ একদম দেখাবে এবং ফাইনাল কত টাকায় ঢুকছে কোন আইটেম, হয়তো একই আইটেম তিনবারে তিন প্রাইস দিয়ে আপনার ওয়্যার হাউসে ঢুকছে সেটা আপনার এখানে এলসি আইটেম কস্টিং কম্পারিজন রিপোর্টে দেখাবে। এরপরে হচ্ছে স্যার এলসি আইটেমস ইউজ স্ট্যাটাস, আইটেম গুলার ভিতরে কোনটা কবে ইউজ করা হয়েছে সেইটা দেখাবে, এটা ফিফো মেথড আমাদের করা আছে স্যার, এটা যারা ইনভেন্টরি রিলেটেড আছেন ওনাদেরকে আমরা ভালো মতো বুঝাইতে পারবো আমার মনে হয় স্যার। তো জি স্যার, এরপর হচ্ছে এলসি পেমেন্ট হিস্ট্রি, কোন এলসির কবে ব্যাংক থেকে পেমেন্ট গুলা হয়েছে সেটার রেকর্ড যদি বের করা লাগে এলসি পেমেন্ট হিস্ট্রিতে যেতে হবে। আর সার্চ এলসি ইনফো, এলসির কোন একটা আইটেম ধরে অথবা এলসি নাম্বার ধরে অথবা এলসি সাপ্লায়ার বা ভেন্ডর ধরে বা ম্যানুফ্যাকচারার ধরে অথবা কান্ট্রি অফ অরিজিন ধরে আপনি যেটা ধরে দেন এলসি সার্চ ইনফোতে আপনার ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন গুলা শো করবে। তো হচ্ছে স্যার এই হচ্ছে মেইনলি রিপোর্ট গুলো। এরপরে স্যার ইনভেন্টরি পার্টটা হচ্ছে আমার মনে হয় যে এলসি প্রোডাক্ট এবং সেলস এর আগে আসার কথা। এটা ইনভেন্টরি পার্টটা হচ্ছে স্যার এই জন্য যে প্রোডাক্ট যা ইনফরমেশন আছে আপনার ইনভেন্টরির সাথে রিলেটেড এবং আপনার ফিক্সড অ্যাসেটের সাথে রিলেটেড এবং র ম্যাটেরিয়াল প্রোডাকশনের সাথে রিলেটেড সবকিছুই এক আপনার মিনিট প্লিজ, একটু 1 মিনিট। ইয়েস স্যার। জি প্লিজ বলুন। ওকে স্যার, এখানে প্রোডাক্ট ইনফরমেশনটা স্যার হচ্ছে সব ধরনের আইটেমকে আমাদেরকে নামগুলাকে ঢুকানোর জন্য একটা ব্যবস্থা। এখানে যত ধরনের আইটেম ফ্যাক্টরিতে আছে হয়তো আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা একটা আলপিন থেকে পুরো শুরু করে একদম ফিক্সড অ্যাসেট একটা বড় বড় মেশিনারিজ সবকিছু আপনার এখানে নামগুলাকে ঢুকাই দিতে হবে। প্রোডাক্ট ইনফরমেশন সেটআপ, এটা আমরা প্রোডাক্ট বলি হলো আমাদের জি স্যার যেটা মেশিনের আউটপুট, যেটা শুধু আচ্ছা ওটাকে প্রোডাক্ট। জি স্যার আর আমাদের প্রোডাক্টগুলোর ডেফিনেশন এরকম, একটা হলো ফিক্সড অ্যাসেট কোম্পানির যেগুলো স্থায়ী স্থাপনা সেগুলি, জি একটা স্যার হলো কনজিউমেবল গুডস মানে মেশিন চালাতে বা প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট বানাতে যেগুলি র মেটেরিয়াল না বাট রেগুলার ফিড দিতে হয়, জি এটা স্যার হলো কনজিউমেবল গুডস। এবং আরেকটা হলো স্পেয়ার পার্টস টুলস, এটা জি হলো স্যার আপনার মেশিন ব্রেকডাউন বা মেশিন ক্ষতিগ্রস্ত হলে যেটা দিয়ে রিপেয়ার করা হয়, যেগুলা পার্টস গুলি রিপ্লেসমেন্ট দিতে হয় সেগুলি।
ফিক্সড অ্যাসেট আমাদের মেশিনারিজ, কনজিউমেবল গুডস আর হলো স্পেয়ার পার্টস এন্ড টুলস। জি স্যার, এগুলি হলো মূলত আমাদের ম্যাটেরিয়াল। আসলে প্রোডাক্ট বলি শুধুমাত্র আমরা ফিনিশ গুডস কে। বুঝেছি। এটা আইটেম বলাটা আমার মনে হয় আপনার জন্য বেটার হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আইটেম মানে কনজিউমেবল আইটেম, ফিক্সড অ্যাসেট আইটেম, আর হতে পারে আপনার মেইনটেনেন্স আইটেম। জি স্যার। জি। আর মেশিনারিজ। হুম। আচ্ছা স্যার, আমি নোট নিচ্ছি তো স্যার, মাঝে মধ্যে একটু মনে হয় গ্যাপ হয়ে যায়। তাহলে স্যার এখানে আমরা ইনফরমেশন গুলাকে গ্রুপ, সাবগ্রুপ, গ্রেড, ক্যাটাগরি এবং নেম, এই যে 5টা স্টেপে স্যার মিলাই নিতে হবে। এটা এটা একটা অনেকে অনেক প্রাথমিক অবস্থায় একটু বুঝতে সময় নেয়। তো স্যার মূলত হচ্ছে কি প্রোডাক্ট গ্রুপের ভিতরে আমাদের যেগুলো আছে মেইনলি রাইট সাইডে, এটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইলেকট্রনিক ইকুইপমেন্টস, ফার্নিচার, ল্যান্ড এন্ড বিল্ডিং, মেশিনারি, মেকানিক্যাল, নিউ বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ, প্রসেস। জি জি, রাইট রাইট। জি স্যার। র মেটেরিয়াল, ওয়েস্টেজ, আরো কয়েকটা আছে মনে হয় স্যার। জি, মূল এগুলো থাকবে আমাদের। জি স্যার। এরপরে হচ্ছে স্যার প্রতিটা র মেটেরিয়ালের আন্ডারে এরপর র মেটেরিয়ালের সাবগ্রুপ গুলাকে দেখিয়ে দিতে হবে। আমাদের যে স্ট্রাকচার আছে, অথবা আমরা যদি কোনো একটা স্ট্রাকচার বাদ দিতে চাই ওটা আমরা করে দিতে পারবো স্যার। ওটা সেই ক্ষেত্রে হচ্ছে কি ওই স্টেপটা বাদ দিয়ে পরের স্টেপটা হয়তো 4টে স্টেপে করতে পারি, অথবা 3টে স্টেপে যদি সহজ হয়। তো মূলত হচ্ছে যে এটা পারফেক্টলি কাজ করতেছে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের এই স্ট্রাকচারে চলতেছে। কারো কোনো কমপ্লেন নেই, তো আশা করি স্যার আপনারও সমস্যা হবে না। তারপরেও হলে আমরা স্টেপটা বাদ দিলে এটা পার্মানেন্টলি বাদ দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয় স্যার। এরপরে স্যার আমি এই যে আইটেম নেমের ভিতরে গ্রুপ, সাবগ্রুপ, গ্রেড অবলিক টাইপ সিলেক্ট করতে হবে, এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এরপরে আইটেমের নামটা লিখতে হবে এবং ইউনিট অফ মেজারমেন্টটা বলতে হবে। এরপরে এটার সাথে কোনো অ্যাকাউন্টস এর হেড এর কোনো লিংক থাকবে কিনা, যদি ফিক্সড অ্যাসেট হয় হয়তো ফিক্সড অ্যাসেটের সাথে ফিক্সড অ্যাসেটের লিংক হবে, অথবা র মেটেরিয়াল হলে অ্যাকাউন্টস এর র মেটেরিয়ালের হেড আইডিটা দেখিয়ে দিতে হবে। এরকম কিছু বিষয় থাকে স্যার, ওটা দেখিয়ে দেওয়া লাগে। তো এইভাবে প্রতিটা আইটেমকে ডাটাবেজে ঢুকিয়ে নিতে হবে স্যার। আর হচ্ছে এখানে আপনাদের যতগুলো ওয়্যারহাউস বা প্রোডাকশন ফ্লোর সহ যাবতীয় যা কিছু আছে এখানে, যেগুলাতে হয়তো আপনার স্টক আলাদা আলাদা জমা হয় এবং অথবা দেখতে চান, তো ওইগুলাকে ওয়্যারহাউস হিসাবে সেট করে নিতে হবে। হয়তো মাল্টিপল ওয়্যারহাউস যদি থাকে, যে না আমার সিটির বাইরেও আমার হয়তো ওয়্যারহাউস আছে, তাহলে সেটাও আপনার এখানে একসাথে দেখিয়ে দিতে পারবেন, কোন ওয়্যারহাউসে কতটুকু কি আছে সেটা বের করা যাবে। আর স্টোর এরিয়াজ এন্ড আইটেম রিসিভার্স, বড় ওয়্যারহাউস গুলোর ক্ষেত্রে হয় কি স্যার, ওই কোনটা কোন জায়গায় আছে এটা আইডেন্টিফাই করাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো স্টোর এরিয়া গুলাকে আমরা রাখছি যে এইখানে হচ্ছে হয়তো এটা ব্লক নাম্বার 1 এ আছে বা ব্লক নাম্বার 2 তে আছে, এইভাবে হয়তো আমরা আইডেন্টিফাই করার জন্য ওয়্যার হাউসের আন্ডারে আবার ব্লক গুলাকে রেখে দিতে পারবো। এরপরে স্যার হচ্ছে ইস্যু এন্ড রিসিভ ইনভেন্টরির আন্ডারে। ইস্যু এবং রিসিভটা স্যার মূলত ইউজ হয় এখানে কোনো একটা আইটেম কোনো একটা ফ্লোরে অথবা কোনো একটা ওয়্যারহাউসে ইস্যু হলো, এবং আরেকটা আরেকটা একটা থেকে আরেকটাতে অ্যাকচুয়ালি স্টক মুভমেন্ট বলা যায় এটাকে স্যার, যে আমরা প্রোডাকশন ফ্লোরে নিয়ে গেলাম, মেইন স্টোর থেকে প্রোডাকশন ফ্লোরে নিয়ে গেলাম, এতটুকু এই আইটেমটা এতটুকু নিয়ে গেলাম। তো ইস্যু রিসিভ দিয়ে ওটা দেখিয়ে দিতে হবে স্যার। এক একজন এক একটা বলে তো স্যার, তো আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট সেটা হয়তো আমরা জানলে জিনিসটা আমাদের হলো আমাদের যদি এটা আমি র মেটেরিয়ালের কথা বলি, জি স্যার, যদি সেটা স্পেয়ার পার্টস হয় জি স্যার, বা কনজিউমেবল আইটেম হয়, তাহলে আমাদের ইস্যু হওয়া মানে ওটা ইউটিলাইজ হয়ে গেছে। জি স্যার, বাট আমাদের র মেটেরিয়াল যদি আমি বলি, র মেটেরিয়াল যদি ইস্যু হওয়া মানে ওটা ফিনিশ গুডস হয়নি। ওখানে ইন প্রসেস ম্যাটেরিয়াল আছে, আমরা ডব্লিউআইপি বলি, ওয়ার্ক ইন প্রসেস। জি স্যার, তো যেটা আমার ফিনিশ গুডস ছাড়া ইস্যুর ভিতরে যে ডিফারেন্স থাকে টোটালটা, অর্থাৎ মেশিনের ভিতরে, র মেটেরিয়াল ফিড সিস্টেমের ভিতরে বা কোয়ারেন্টাইন স্টকে, এই যে প্রসেসে যেটা থাকবে এটাকে আমরা বলি ডব্লিউআইপি বা ওয়ার্ক ইন প্রসেস ম্যাটেরিয়াল। জি স্যার। আমাদের জন্য এটা দরকার হবে। জি প্লিজ প্রসিড। আচ্ছা, ওকে স্যার। এখানে স্যার
ক্রাশিং একটা অপশন আছে, এটা হচ্ছে যেগুলা ওয়েস্টেজ হয়ে যায় ওটাকে ক্রাশিং এ নিয়ে এটাকে হয়তো রাইট সাইডে রিসাইকেল, ইয়েস। এরপরে আছে স্যার রিকুইজিশন ইস্যু, যেটা হচ্ছে কি কোনো একটা আইটেমের জন্য ওরা রিকুইজিশন দিবে, তখন রিকুইজিশন ইস্যু থেকে ওটাকে অ্যাড করে নেয়। এরপরে রিকুইজিশন অ্যাপ্রুভাল, রিকুইজিশনটা যিনি আপার অ্যাডমিন থাকেন উনি ওটাকে অ্যাপ্রুভাল দিবেন। তো এই হচ্ছে স্টোরেজ অ্যাক্টিভিটিস এর জেনারেল যে অ্যাক্টিভিটিস গুলো আছে। এরপরে হচ্ছে স্যার অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা মূলত প্রথম প্রাথমিক অবস্থায় প্রয়োজন হয় আমার কোন স্টকে কতটুকু আইটেম আছে সেটাকে ওপেনিং স্টকে আমাকে দেখিয়ে দেওয়া লাগলে সেটা র স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে দেখিয়ে দিবে। এখানে আইটেম টাইপ ধরে স্যার যে যে আইটেম আছে ওইগুলাকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। প্রথমটা হচ্ছে র স্টক অ্যাডজাস্টমেন্ট, এরপরে রিসাইকেল আইটেম অ্যাডজাস্টমেন্ট, এরপরে হচ্ছে প্রসেসড আইটেম অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট আইটেম, হয়তো ফিনিশড গুডসও না বা হয়তো র মেটেরিয়ালও না, এরকম কিছু থাকলে এটা এখান থেকে দেওয়া যায়। এরপরে ফিনিশড গুডস, যেটা হয়তো আমরা সফটওয়্যারটা যে ডেটে স্টার্ট করতেছি ওই ডেটে ফিনিশড গুডস কি কি ছিল সেগুলা সব এখান থেকে দেখিয়ে দিতে হবে। এরপরে প্রোডাকশনের মাধ্যমে সবকিছু যোগ হবে। আর হয়তো কোনো কারণে স্টকটা মিলছে না, হয়তো যতটুকু মিলছে না ওটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে পরবর্তীতে দেখিয়ে দিতে হবে। এখানে মেকানিক মেশিনারিজ এন্ড ইলেকট্রিক্যাল আইটেমস অ্যাডজাস্টমেন্ট, আদার স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে স্পেয়ার পার্টস বা টুকটাক যেগুলা হয়তো অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে সেগুলো এখান থেকে দেখিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ট্রান্সফার, যেটা হচ্ছে র ম্যাটেরিয়াল ট্রান্সফার, আর হচ্ছে মেশিন টু মেশিন স্টক ট্রান্সফার, যেটা হচ্ছে একটা মেশিন থেকে স্টকটা নিয়ে আরেকটা মেশিনে দিয়ে দিবেন। কারণ এই যে এই ইআরপি সফটওয়্যারে স্যার মেশিনে কতটুকু কি আইটেম আছে ওটাও ট্র্যাকিং হয়। তো কারণ জি স্যার। এরপরে স্যার আপনাদেরও তো প্রোডাকশনে স্যার যতটুকু দেখিয়েছিলেন ওটা মেশিন ওয়াইজে আপনারা ট্র্যাকিং করতেছেন, ঠিক না স্যার? জি স্যার। আচ্ছা স্যার, এখন প্রোডাকশন রিলেটেড যে রিপোর্টগুলো আছে সেটা আমরা ইনভেন্টরি রিলেটেড যে রিপোর্টগুলো আছে ওইগুলাতে আসলাম। এখানে হচ্ছে স্টক পজিশন, র মেটেরিয়াল স্টক পজিশন, মানে কারেন্ট স্টকে এখন কি কি আছে র মেটেরিয়াল সেটা এট এ গ্ল্যান্স একটা রিপোর্টে চলে আসবে। মেশিন স্টক কোন মেশিনে কতটুকু স্টক আছে সেটা দেখার জন্য মেশিন স্টক রিপোর্টটা ইউজ করা হয়। ক্যাটাগরি ওয়াইজ স্টক, তাহলে হয়তো বা আমার কোনো একটা ক্যাটাগরি ধরে আমি যদি দেখতে চাই, এভাবে স্যার ক্যাটাগরি গ্রেড স্টক লেজার, র স্টক লেজার, স্টক পজিশন, ওয়েস্টেজ বা রিসাইকেল আইটেম স্টক পজিশন, এরপরে প্রসেসড আইটেম স্টক পজিশন, ফিনিশ গুড স্টক পজিশন। এখান থেকে স্যার প্রতিটা আইটেমের আইটেম ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ ক্যাটাগরি ধরে যে কোনো ডেট রেঞ্জের ভিতরে যে ওই ডেটে আমার স্টক কতটুকু ছিল এইভাবে আপনি চাইলে কোয়েরিটা করতে পারবেন। তো এবং সেটা হচ্ছে কি আমি সব রিপোর্ট বা সব ডাটা দেখতে চাই না, শুধু গত এক মাসের স্টক ট্রানজেকশন লেজারটা দেখতে চাই, তাহলে ওইভাবেই স্যার দেখাবে। আর কনজাম্পশনটাও ওইভাবে আসবে স্যার। এরপরে র মেটেরিয়াল কনজাম্পশন, এখানে ইনভেন্টরি রিলেটেড স্যার যে যেগুলা নর্মালি কমনলি ইউজ হয় আমাদের সবগুলাই এখানে করা আছে। তো আশা করি আপনার যদি স্পেশালি কোনো কিছু লাগে আমাদেরকে ফরম্যাট দিয়ে দিলে আমরা ওইভাবে করে দিব। আর যা আছে এগুলাতে হয়তো আমাদের আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী হয়তো বা কিছু চেঞ্জ করে দেওয়া লাগলে ওটা করে দিব স্যার। আর ইনভেন্টরি নিউ স্যার এটা হচ্ছে কি যেসব প্রতিষ্ঠানে হয়তো লোক বল কম বা এই এন্ট্রি দেওয়ার সাধারণত ইনভেন্টরি মেনটেন করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে। তো দেখা গেছে যে ইনিশিয়ালি স্টার্টিং অবস্থায় ওরা ফুল ইনভেন্টরিটা মেনটেন করতে চাচ্ছে না, তখন আমরা একটা ব্যবস্থা রাখছি অ্যাকাউন্টস হেড দিয়ে যাতে ওরা ইনভেন্টরিটা মেনটেন করতে পারে। তো সেটা হচ্ছে অ্যাকাউন্টস এর হেড এর এগেইনস্টে যখন যেটা পারচেজ হবে অ্যাকাউন্টস ভাউচার এন্ট্রিটা দেখিয়ে দিবে পারচেজ থেকে, ওই পারচেজ কোয়ান্টিটিটাই দেখিয়ে দিবে। এটা স্যার সাম কাইন্ডস অফ ট্যালির মতো কিছু একটা আর কি। অনেকে হয়তো দেখলো যে আমার তো এটা সফটওয়্যারটা অনেক কমপ্লেক্স লাগতেছে বা আমার এটা ইমপ্লিমেন্টেশনে এখন বুঝতেছি না, তো আমি ট্যালি ইউজ করে আসছি, তাহলে ট্যালির কনসেপ্ট দিয়ে এটা চালু করার একটা ব্যবস্থা হয়তো পার্সিয়ালি আমরা রাখছি স্যার, যদি লাগে এটা ইউজ করতে পারেন। তো আমরা রিকমেন্ড করবো যে এটা হচ্ছে ফুল ইনভেন্টরি, ওইখানে সবকিছু আছে স্যার। জি স্যার।
এরপরে আমরা ড্যাশবোর্ডে স্যার চলে যাই। এখানে এটা হচ্ছে এইচআর মডিউল, এইচআর ড্যাশবোর্ড। এমপ্লয়িজ লগ ইন, যে ওর কয়টা কি লিভ ব্যালেন্স আছে ওটা দেখতে পারলো। এগুলো নিয়ে স্যার আমরা তো অলরেডি ডিসকাস করছি আমার মনে হয় লাস্ট মিটিং এ। আমি তারপরে একটু রিক্যাপ কি করবো স্যার? একটু সংক্ষেপে বলে দিন। আচ্ছা স্যার, আমরা ফিনান্সিয়াল ইয়ার সেটআপ প্রতিটা বছর, অর্থ বছর এবং ট্যাক্স ইয়ার এখান থেকে সেট করে দিতে হবে। এরপরে হচ্ছে মান্থ সেটআপ, প্রতিটা অর্থ বছরের আন্ডারে যে মাসের নামগুলো আছে ওইগুলো আসবে। ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন গুলা এখানে সেট করে নিবে ইনিশিয়ালি। এরপরে আপনার যতগুলা শিফট থাকবে সবগুলা শিফট ইনফরমেশনের নামগুলো এখানে দিয়ে দিবে। শিফট ওয়াইজ কোন শিফট কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ হবে সেগুলা এখানে ডিফাইন করে দেওয়া হবে। এরপরে হচ্ছে উইকলি হলিডে এবং গভর্নমেন্ট হলিডে গুলা সেট আপ। তো এখানে যতগুলো হলিডে থাকবে সারা বছরে সবগুলো আগে থেকে সেট আপ করে রাখলে হলিডে অ্যালাউন্স বা আদার্স যে জিনিসগুলো হয়তো ওটি রুলস সব সব জায়গায় এটা এফেক্টিভ হবে। এরপরে এমপ্লয়ি ইনফরমেশনে যাবতীয় একটা এমপ্লয়ি যা কিছু লাগে সব ইনফরমেশন এন্ট্রি করে নিতে পারবেন। ইনফরমেশন লিস্ট থেকে এখানে সার্চ করা বা কোনো ইনফরমেশন এডিট করা সেটা করে নেওয়া যাবে। কোনো এমপ্লয়ির নামে কমপ্লেইন বা অ্যাডভাইসেস থাকলে সেটা এখান থেকে অ্যাড করে রাখা যাবে। কোনো এমপ্লয়িকে এনাবল বা ডিসেবল করতে চাইলে এখান থেকে করে নেওয়া যাবে। এরপরে ফর্মটাতে হচ্ছে কোনো এমপ্লয়ি আইডি চেঞ্জ করা লাগলে এখান থেকে করব। কোনো এমপ্লয়ি যদি কার্ড আইডিটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা এখান থেকে করে নিব। এরপরে কোনো আইডি কার্ড প্রিন্ট করা লাগলে এইখান থেকে এমপ্লয়ি আইডি কার্ডটা আমরা স্টিকার পেপারে প্রিন্ট নিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে কোনো এমপ্লয়িকে অফিসার্স অন স্পেশাল ডিউটি, মানে কোনো স্পেশাল ডিউটিতে আপনি রাখতে চাইলে সেটা ওএসডি দেখিয়ে দিলে ওনার অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক করে যাবে। এরপরে হচ্ছে ওপেনিং পিএফ প্রভিডেন্ট ফান্ড যদি আপনারা মেনটেন করেন তাহলে প্রভিডেন্ট ফান্ডের প্রতিটা এমপ্লয়ের ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং পিএফ সেটআপ থেকে দেখিয়ে দিতে হবে। এরপরে এটা এলসি মডিউলে চলে গেছে। আচ্ছা, আর একটু এরপরে স্যার ডিভাইস অ্যাটেন্ডেন্স, যে ডিভাইসের অ্যাটেন্ডেন্স গুলা কালেক্ট হচ্ছে আপনার ডিভাইসের অ্যাটেন্ডেন্স যে কোনো ডাটাই আমরা ম্যানিপুলেশনের অপশন রাখছি। তো ডিভাইস ডাটা কালেক্ট হওয়ার পরে যদি কারো কোনো ডাটা ম্যানিপুলেট করা লাগে সেটা এখান থেকে করে নিতে পারবে। ডাটা কালেকশন হচ্ছে ডিভাইস ডাটাটা সফটওয়্যারে ঢোকার জন্য আমরা এখন এটা অটোমেটিক করি, মানে আলাদা কোনো প্রসেস বা কাউকে এটা নিয়ে ডাটাটা ক্যাপচার করে আনা লাগে না, অটোমেটিক্যালি ডাটাবেজে চলে আসে। তো এটা প্রয়োজন হবে না, কিন্তু যদি মাল্টিপল ব্রাঞ্চ হয় বা হয়তো বা মাল্টিপল ডিভাইস হয়তো ওই ডিভাইসটা অটোমেটিক ক্যাপচার বা কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না তখন হয়তো বা সেটা হয়তো টেম্পোরারিলি কানেক্ট করে সেটাকে হয়তো ক্যাপচারিং অপশনটা ইউজ করা লাগবে। এরপর হচ্ছে স্যার ডাটা প্রসেস, অ্যাটেন্ডেন্স ডিভাইসের কার লেট হলো অথবা কে টাইমলি আসলো অথবা কার কি ওভারটাইমটা প্রসেসটা আলাদা। তো মেইনলি লেট কাউন্টটাই আসলে ডাটা প্রসেসে ও যে অ্যাটেন্ডেন্স ডাটা পড়ছে ও কি লেটে আসছে নাকি না টাইমলি আসছে ওটা দেখার জন্য ডাটা প্রসেসটা দিতে হয়। এরপরে লেট অ্যাপ্রুভটা হচ্ছে কোনো এমপ্লয়ি যদি লেট অ্যাপ্রুভ করা থাকে তাহলে ওর লেট হলেও লেটটা পড়বে না, অথবা কোনো একটা ডেট ধরে যদি লেট অ্যাপ্রুভ করা থাকে তাহলে ওই ডেটের আর লেটটা কারো কোনো লেট কাউন্ট হবে না। এরপরে হচ্ছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স ডাটা, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটা এমপ্লয়ি ধরে পুরো মাসের যত ইন টাইম আউট টাইম আছে সবগুলো এট এ গ্ল্যান্স দেখে যেটা যেটা ইন টাইম আউট টাইম মডিফাই করার হয়তো প্রয়োজন হচ্ছে সেটা হয়তো করে নিতে পারবে। আর আরেকটা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স, একদিনের সবগুলা এমপ্লয়ির যাবতীয় যতগুলা ইন টাইম আউট টাইম আছে সবগুলো ইনফরমেশনের ভিতরে কারো যদি মডিফাই করা লাগে এখান থেকে একসাথে করে নিতে পারবে। আর ডিভাইস অ্যাটেন্ডেন্স গুলা ডিভাইস থেকে যে ডাটা কালেক্ট হয়েছে ওই ডাটা অনুযায়ী এখানে কার কার অ্যাটেন্ডেন্স পড়েছে ওইটা এখানে রিপোর্টে দেখা যায়। তো এটা আসলে সফটওয়্যার অ্যাটেন্ডেন্স না, সফটওয়্যার যেটা মডিফাইড অ্যাটেন্ডেন্স সেটা মডিফাই করার পর একটা সফটওয়্যারে প্রসেস করে নেবে। এরপরে হচ্ছে স্যার লিভ টাইপ, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, মেডিকেল লিভ বা আরো কোনো লিভ থাকলে এখান থেকে ওগুলো সেট করে নিতে পারবে। এবং এটা ইয়ারলি কত কয়টা করে পাবে সেটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যায়। এবং এটা শুধু ফিমেল স্পেসিফিক হলে
সেটা এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে। আর যদি লিভটা পরের বছরের লিভের ব্যালেন্সের সাথে অ্যাড হয় তাহলে ক্যারি ফরওয়ার্ড দিয়ে দিবে। আর যদি লিভটার অ্যামাউন্টটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে এটা পেইড লিভ দিয়ে দিবে। তাহলে ওইভাবে লিভটা সফটওয়্যার তার অ্যাটেন্ডেন্স ডাটা থেকে অটোমেটিক্যালি প্রসেস করে নেবে। এখানে সেকশন ওয়াইজ, এমপ্লয়ি ওয়াইজ, ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ লিভ প্রসেসের অপশন যেটা আছে স্যার, ওটা বছর শেষে একবার দিতে হবে। যেটা হচ্ছে যদি ক্যারি ফরওয়ার্ডিং অপশন থাকে তাহলে আগের বছরে যেটা লিভ তার পাওনা ছিল নেয় নাই, হয়তো পরের বছরের ব্যালেন্স ওটা যোগ হয়ে যাবে। বা ওর হয়তো আর্ন লিভ যদি থাকে, ওর পেইড লিভ যেটা হয়তো সারা বছরে যত টাকা ও লিভের এগেনস্টে পাওয়ার কথা সেটা ও পাবে। এরপরে হচ্ছে স্যার লিভ অ্যাপ্লাই। লিভ অ্যাপ্লাইটা হচ্ছে যারা অফিসিয়াল এমপ্লয়ি আছেন তারা হয়তো তাদের ল্যাপটপ থেকে এন্ট্রি করে দিলে, আর যদি ওয়ার্কার লেভেলে হয় তাহলে হয়তো এইচআর ডিপার্টমেন্টে যিনি অ্যাসিস্ট্যান্ট থাকবেন উনি হয়তো ওর লিভটা এখানে অ্যাপ্লাইটা ইনপুট করে দিবেন, এবং হয়তো যিনি হয়তো আপার ম্যানেজমেন্ট উনি হয়তো এটা অ্যাপ্রুভ করে দিবেন। আর এটা হচ্ছে বাল্ক আকারে হবে, এটা ধরেন একাধিক হতে পারে। এটা জি যে স্যার, যাদের পিসি নাই তাদের ক্ষেত্রে যদি পোস্ট করে দেখা যায় এটা বাল্ক আকারে হতে পারে, ইন্ডিভিজুয়াল এক এক করে না, 10 জনেরটা একসাথে হতে পারে। আচ্ছা স্যার, আচ্ছা বুঝেছি স্যার। ওটা তাহলে স্যার আমার মনে হয় আলাদা একটা ফর্ম করে দিতে হবে, ওটাতে একদিনের জন্য হবে না স্যার? হ্যাঁ, ধরেন একদিন ইলেকট্রিসিটি বা জেনারেটর ফেইলিয়ার হলো, সবাইকে ছুটি দিয়ে দেওয়া হলো, পাঁচ থাকলো না, তখন জি ওটা স্যার। বাল্ক আকারে দিয়ে দেওয়া হবে। আবার ধরেন একদিন আমাদের মেশিন আমরা আর্লি ছুটি দিয়ে দিলাম, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল আর্লি ছুটি দিয়ে দিল ঈদের আগের দিন, ওটা জি, যেন বাল্ক আকারে ঠিক করা যায়। জি। আমি নোট নিচ্ছি স্যার। ওকে স্যার। এখানে তাহলে তো স্যার ওটার অ্যাপ্লাই অ্যাপ্রুভের কোনো প্রসেস আসলে প্রয়োজন হচ্ছে না, না স্যার? ওটাতে এট এ টাইম একসাথে সবারটা দেখিয়ে দিবে। হুম। জি স্যার। এরপরে হচ্ছে স্যার ইএল প্রসেস। আর্নলি প্রসেসে অ্যাকচুয়ালি ওর কয়দিন ছিল, কয়দিন সে আর্নলি হিসাবে কাটাইছে, এবং নেট আর্নলি ডেজ কতদিন আছে, এরপরে ওই আর্নলি এগেনস্টে কত টাকা পাচ্ছে ওইটা এখানে প্রসেস করে দেখে নিতে পারে, এবং ওটা প্রসেস দিলে ওর অ্যাকাউন্টে গিয়ে টাকাটা জমা হয়ে যাবে। এভাবে করা হয়। আচ্ছা, ডিলিট লিভটা হচ্ছে কেউ একজন লিভ নিচ্ছে, হয়তো লিভটা কাটায়নি, তখন ডিলিট লিভ থেকে ডিলিটটা করে দিতে পারে। এরপরে হচ্ছে স্যার ওটি ম্যানেজমেন্ট। এখানে ওভারটাইমের জন্য ওটি রেটটা প্রথমত এটা মিনিমাম কত ঘন্টা করলে কত টাকা পাবে, এবং এটা কি ঘন্টা ওয়াইজ পাবে নাকি 2 ঘন্টা পর পর জমা হবে, এরকম রুলস গুলা সেট আপ করে দিতে পারে। এরপরে হচ্ছে স্যার ওটি প্রসেস। এই দিন থেকে এই দিনে টোটাল ওটিটা প্রসেস দিলে গিয়ে ওদের ওভারটাইম অ্যামাউন্টটা জমা হবে তাদের অ্যাকাউন্টে। আর ওটি এডিট হচ্ছে স্যার, যেটা হচ্ছে কোনো একদিনের ডাটা যদি ওটি ডাটা মডিফাই করা লাগে ম্যানুয়ালি এডিট করার ব্যবস্থা আছে। অটো প্রসেস হয়তো আসে নাই কোনো কারণে, অথবা অটো প্রসেসটা পরেও সে হয়তো বললো যে না আমি আরো 2 ঘন্টা ওটি বাড়তি পাবো, তখন হয়তো এখান থেকে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে হচ্ছে স্যার বোনাস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা আরো যদি কোনো বোনাস থাকে এখানে বোনাস টাইপ সেট আপ করে নিবে। বোনাস রুলটা এখান থেকে সেট আপ করবে, বেসিকের উপরে কত পার্সেন্ট অথবা গ্রসের উপরে কত পার্সেন্ট। এখানে হচ্ছে অল এমপ্লয়ি পাবে নাকি 6 মাসের এক্সপিরিয়েন্স বা যারা মিনিমাম 1 বছর যারা কোম্পানিতে আছে ওরা পাবে, এইভাবে রুলস গুলা সেট আপ করে দিলে ওই যখন বোনাসটা প্রসেস দেওয়া হবে তখন ওই রুলস অনুযায়ী যারা যারা পাওয়ার এবং যে অ্যামাউন্টের উপরে পাওয়ার সেটাই পাবে। তো বোনাস প্রসেস অপশন থেকে বোনাসটা প্রসেস করে দেওয়া ব্যবস্থা আছে। এরপরে হচ্ছে স্যার স্যালারি প্রসেস। স্যালারি মান্থলি যে স্যালারি শিটটা ওইটা স্যালারি প্রসেস দিলে বের হবে। অ্যাটেন্ডেন্স থেকে অটোমেটিক্যালি যা যা রুলস রেগুলেশন থাকবে ওই অনুযায়ী স্যালারি শিটটা বের হয়ে যাবে। আর অ্যাপ্রেজাল হচ্ছে ইয়ারলি যে প্রমোশন প্রসেস এবং কেপিআই অ্যানালাইসিস, ওটার একটা ওটার কাস্টমার যেভাবে চাইছে আমরা ওইভাবে করে দিয়েছি। আপনার যদি স্পেসিফিক কিছু থাকে সেটা আমরা অ্যাড করে দিতে পারি। এগুলো আমরা কাস্টমার অ্যাপ্রাইজাল যেগুলি জি স্যার। আমাদের অ্যাপ্রাইজাল লাগবে, কেপিআই লাগবে,
বুঝছেন? জি প্রতিটা জি স্যার এমপ্লয়ের কেপিআই অ্যাসেসমেন্ট অপশন আছে, জি স্যার টপ ম্যানেজমেন্টের, এগুলি আমাদের এই অ্যাপ্রাইজালের ভিতরে থাকবে। ওগুলি আমরা ম্যানুয়ালি আপনাদেরকে ডিফাইন করে দেব জি যদি আপনারা অ্যাওয়ার্ডেড হন তখন। জি স্যার হ্যাঁ স্যার আমাদেরকে দিলে আমরা যেভাবে দিবেন ওইভাবে ইনশাআল্লাহ করে দেব। এরপরে হচ্ছে স্যার অ্যাপ্রেজাল রিপোর্ট, কারো যদি কোনো রিপোর্ট দেখা লাগে বা হিস্ট্রি দেখা লাগে সেটা এখান থেকে দেখবে। এরপরে হচ্ছে আহ, এখানে মাল্টিপল যদি কোম্পানি হয় একসাথে তখন হয়তো কোম্পানি ওয়াইজ আপনার অ্যাটেন্ডেন্স রেকর্ড এবং এমপ্লয়ি সবকিছু দেখানোর ব্যবস্থা আছে। আর হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এটা কোম্পানি ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলাকে এখানে রাখার ব্যবস্থা আছে। আমি এটাকে আর ইগনোর করে যাই স্যার, এখানে এলসি ওয়াইজ, পিও ওয়াইজ, পারচেজ ওয়াইজ যে কোনো ধরনের ডাটা আপনার আপলোডের ব্যবস্থা আমরা রাখছি। আপনি চাইলে হার্ড কপিকে স্ক্যান করে আপনার সফটওয়্যারে রেখে দিতে পারবেন স্যার। যখন আপনার যে ডাটাটা লাগবে হয়তো সার্চ করলে ওই ডাটাটা আপনি খুঁজে বের করে ওটা হয়তো যে কাজে লাগবে ওটা ইজিলি পাবেন। হয়তো ফাইলপত্র পাইতে তো অনেক সময় লাগে, এখানে হয়তো রেফারেন্স দিয়ে রাখলে জিনিসটা হয়তো একটু ইজিয়ার হবে। এর পাশাপাশি স্যার অপশনাল ফিচার গুলো নিয়ে আমি আর ইসে না করি, এখানে প্রাইস ডিক্লারেশন যেটা ওটা ভ্যাটের বা এনবিআর এর যেটা লাগে, তো প্রাইস ডিক্লারেশন অপশনটা আপনার এখানে করা আছে, যেটা সাবমিট করেছেন ওটা রেকর্ড হিসেবে রেখে দিতে পারেন, পরবর্তীতে যদি কখনো দেখা দরকার হয় তাহলে ওটা দেখে নিতে পারবেন। আর অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে সিস্টেম সেটিংস, এটা বিভিন্ন ধরনের প্যারামিটার গুলো এগুলো আমরাই নরমালি সেট করে দিই। তারপরে আপনাদের এন্ড থেকে যদি কোনো ধরনের কোনো মডিফিকেশনের দরকার হয় আপনাদের জন্য সবকিছু ওপেন আছে। যে হয়তো আপনার ইনভয়েস গুলা নন ভ্যাট ইনভয়েস হয়তো যদি করা লাগে তখন মাল্টিপল কোম্পানি আপনি সেট করে রাখতে পারেন। তো সেই ইনভয়েস করার সময়, ডাইরেক্ট ইনভয়েসিং এর সময় সেটা আপনার ওইখানে যে কোম্পানি দিবেন ওই কোম্পানি অনুযায়ী হেডার সহ ইনফরমেশন গুলো বের হয়ে যাবে। আর এখানে হচ্ছে মেনু আইটেম, সাব মেনু আইটেম, এটা হচ্ছে যেটা রাইট সাইডে আমরা নেভিগেশন বারটা দেখতেছি, কোন একটা আইটেমকে চাইলে উপরে বা নিচে নিয়ে যেতে পারবেন, মানে কমপ্লিট ফ্লেক্সিবিলিটি আছে আমাদের সিস্টেমে স্যার। আপনার যদি লাগে ফিচার গুলো ইউজ করবেন, না লাগলে আমরাই সাজিয়ে দিব আর কি সবকিছু। আরেকটা জিনিস হচ্ছে যে নিউজ পোস্টিং, এটা হচ্ছে স্ক্রলিং হয় সফটওয়্যারের উপরে, এখানে যেটা লিখে দিবে ওটা সবাইকে শো করবে। আর কোনো স্পেসিফিক একটা ইউজারকে যদি মেসেজ পাঠায় এখানে ইউজার মেসেজিং একটা সিস্টেম আছে, যদি আপনাদের জন্য ইউজফুল হয় ওটা হয়তো ইউজ করতে পারেন। এটা হচ্ছে কোনো একটা যেটা স্ক্রলিং নিউজ দেওয়া হয়েছে ওইখানে কোনো কিছু মডিফাই করতে চাইলে এখান থেকে মডিফাই করে দেওয়া যায়। আর অল নিউজ আপডেট, কবে কোন নিউজ দেওয়া হয়েছিল ওইটার একটা রেকর্ডও থাকে, ওটা চাইলে দেখা যায়। এরপরে ইউজার প্রোফাইল, প্রতিটাই যারা লগ ইন করতেছে তাদের ইউজার প্রোফাইল গুলো ক্রিয়েট করে দিতে হয়। এটা প্রোফাইল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা, এবং যে কোনো ইউজার তার প্রোফাইলটা চেঞ্জ করে করতে পারে প্রোফাইল ইনফরমেশন, অথবা তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে, এটা এখান থেকে করতে পারবে। এরপরে ক্রিয়েট লগইন প্রোফাইল, একটা ইউজারের নতুন ইউজার আসলে তাকে কোন লেভেলে পারমিশন দিবে, ও কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয়ি সেটা দিয়ে তারপর ওর ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, ক্রিয়েট ইউজার দিলে ওই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এখানে 5 লেভেলের ইউজার পারমিশন আছে, এটা হচ্ছে সুপার অ্যাডমিন, অ্যাডমিন, ইউজার, গেস্ট এবং বায়ার। তো আপনার আশা করি এগুলোর মধ্যে হবে, যদি কোনো এক্সট্রা কিছু লাগে সেটা আমরা অ্যাড করে দিতে পারবো, অথবা না চাইলে ওগুলো রিমুভ করে দেওয়া যাবে। আর হচ্ছে ইউজার লেভেল পারমিশন, এই যে সুপার অ্যাডমিন, অ্যাডমিন, সুপার ইউজার, ইউজার এবং গেস্ট। সুপার ইউজারটা অনেকে বায়ার হিসেবে ইউজ করেন। আমরা প্রোডাকশন মডিউলটা দেখি, এই অ্যাডমিন প্যানেলটা এটা জি, আপনারা ডিফল্ট হিসেবে যে সেট করছেন এটা ভালো। এই প্যানেলটা তো নরমালি সব, এটা আমাদের কে কে সুপার অ্যাডমিন হবে আমরা ওগুলো ডিফাইন করে দেব, এটা এরকমই থাকবে, আপনারা যেরকম প্রেজেন্ট করছেন এরকমই থাকবে। আপনাদের প্রোডাকশন প্রসেস যেটা আমাদের মেইন, যেটা নিয়ে আমাদের বেশি এটা, আচ্ছা স্যার যাচ্ছি স্যার। হ্যাঁ, প্রোডাকশন ডিপার্টমেন্ট, এখানে মূলত যে বিষয়গুলো আমরা যতটুকু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের এক্সিস্টিং কাজের সাথে মিলে স্যার আমরা অতটুকুই রেখেছি। প্রোডাকশনটার পরে আবার ওটা আমরা এইচআর এ যাব, বুঝছেন, আগে একটু প্রোডাকশনটা আমি সম্পূর্ণ দেখি।
আপনি প্রোডাকশনটা প্লিজ বলেন। জি স্যার, প্রোডাকশনে এখানে যে অপশনগুলো আছে আমি ওয়ান বাই ওয়ান। প্রথমে হচ্ছে আপনার যে প্রোডাকশনে মেশিনগুলো আছে, মেশিনগুলা এখানে প্রোডাকশন মেশিনে আগে প্রোডাকশন সেকশনস থাকে, সেকশনগুলোকে সেট আপ করতে হয়, এরপরে মেশিনগুলোকে সেট আপ করতে হয়, এরপরে লাইনগুলো সেট আপ করতে হয়, এরপরে হচ্ছে শিফট, প্রোডাকশনের যে শিফটগুলো আছে ওইগুলাকে, এইচআর পেরোলের শিফটের সাথে এটা শিফট আমরা আলাদা রাখছি। তো হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাকশনের শুধু শিফটগুলা। ওইখানে হয়তো যারা এক্সিকিউটিভ লেভেল আছেন তাদেরও হয়তো বা কোনো যদি থাকে, বা ওইখানে হয়তো নন প্রোডাকশন রিলেটেড যারা আছে হয়তো দারোয়ান, ড্রাইভার, ওদের জন্য আলাদা আলাদা শিফট ক্রিয়েট করার অপশন আছে। তো প্রোডাকশনে শুধুমাত্র প্রোডাকশন রিলেটেড শিফটগুলা, এরপরে হচ্ছে অপারেশন নেমগুলা, মানে আপনার কি কি ধরনের প্রোডাকশন হয় বা কাজ হয় সেই অপারেশন নেমগুলো এখানে সেট আপ হবে। কালারস, আপনার যদি কালারটা স্পেসিফিক কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কালার অপশনটা ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে সেমি ফিনিশড প্যাক সাইজ সেটআপ। এটা স্যার আসলে ওই যাদের জন্য আমরা অলরেডি কাজ করেছি ওই অনুযায়ী করা। আমার মনে হয় আপনার এখানে হয়তো যে আইটেম কম্পোজিশন বা মেশিনারি আমাদেরকে যদি ওটার স্পেসিফিক কোনো ফরম্যাট দিয়ে দেওয়া হয় আমরা সেই অনুযায়ী এটা এখানে হয়তো সেট করব। আমরা এমনি আপনার যে একটা এক্সেল শিট পাঠিয়েছিলেন ওটা আমরা রেখেছি এই টোটাল প্রেজেন্টেশনের পার্ট হিসেবে, কিন্তু স্যার আমার মনে হয় আপনার সাথে এই অংশগুলো আমরা মিলানোটা একটু জটিল হয়ে যাবে আই থিঙ্ক। বিশেষ করে কোম্পানি ওয়াইজ যে পলি ফিনিশ গুড সাইজ সেটা এটা হয়তো লাগবেই না প্রোডাকশন পারপাসেস। কোন এটা আপনার তো সব জিও পলি পারপাসেই ইউজ হয়, ঠিক না স্যার? আর যদি অন্য কোনো পারপাস থাকে হয়তো পরবর্তীতে সেটা হয়তো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো, অপশনটা হয়তো থাকলো। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। একটু হোল্ড করেন প্লিজ। জি স্যার। স্যার আপনাদের ডিস্টার্ব করতেছি, আমি একটু আবার একটু আপনাদের কাছ থেকে একটু ব্রেক নিচ্ছি। জি প্লিজ, আসলে আমি তো প্ল্যান্টার হেড, দেখা যায় দুই একজন লোক মাঝে মাঝে আসতে হয়, তাদের ইনস্ট্রাকশন দিতে হয়। না সরি স্যার, আপনারও কাজের অনেক সময় দিচ্ছেন আমাদের। না না, এইটা একটু আমি আরো যতটুকু বলছেন তার 2 মিনিট আরো আগে থেকে বলেন। আচ্ছা স্যার, আমি এখানে হচ্ছে স্যার প্রোডাকশন পারপাস গুলা আপনার যেটা হচ্ছে যেটা জিও ব্যাগ যেটা হচ্ছে সেটা বাইরেও আরো যদি কোনো টাইপের আইটেম থাকে সেটা হয়তো এখানে প্রোডাকশন পারপাস অনুযায়ী হয়তো প্রোডাকশনের পারফরমেন্স বা আদার্স অনেক কিছু ম্যাটার করে। তো আপনার যদি প্রয়োজন হয় সেইভাবে ওটা সাজিয়ে নেওয়ার জন্য জাস্ট পারপাসটা এখানে বসানোর অপশন আছে। এরপরে স্যার স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে কোন মেশিনে কোন আইটেম কতটুকু বের হবে, মেনলি এই বিষয়টাই এখানে আনা হয়েছে। তো মেশিন অনুযায়ী আইটেম অনুযায়ী স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার প্রতি ঘন্টায় স্ট্যান্ডার্ড কতটুকু আউটপুট হবে সেটা এখানে বসিয়ে রাখলে পরবর্তীতে যখন প্রোডাকশনটা হচ্ছে সারাদিনে এতটুকু প্রোডাকশন হবে এটা একটা অ্যাজাম্পশন থাকে, এত ঘন্টা মেশিন চললে এতটুকু হয়তো প্রোডাকশন হবে, সেটা হওয়ার কথা এতটুকু হয়েছে এতটুকু, এরকম একটা কিছু হয়তো বা কম্পারেটিভ স্টেটমেন্ট বের করাটা সহজ হবে স্যার, এই জন্যই এটা করা হয়েছে। মানে ক্যাপাসিটি ভার্সাস ইউটিলাইজেশন। জি স্যার, এক্স্যাক্টলি স্যার। এরপরে স্যার মোল্ড ইনফরমেশন যেটা আছে, মোল্ড ইনফরমেশনটা এখানে ফর্মটা এটা এর জন্য যে
ওদের যাদের প্রেজেন্টেশনটা যাদের সফটওয়্যারটা আমরা প্রেজেন্টেশনে আনছি, তো সেটা তারা মোল্ড ইউজ করে, এটা প্লাস্টিক কন্টেনারের জন্য। আপনার জন্য স্যার কি রকম আমি জানি না, নিশ্চয়ই এটা ইঞ্জিনিয়ারিং কিছু আছে যেটা বলছিলেন স্যার, ওই যে হ্যাঁ। তো আহ, ওই ইঞ্জিনিয়ারিং হয়তো প্যারামিটার গুলো ওইখানে দিয়ে দেওয়া যায়, ওইখানে মোল্ডের ভিতরে সাইজ এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা আছে, রিয়াল কনজাম্পশন সহ। তো সেই অনুযায়ী যেটা স্যার আপনার ওই যে বলছিলেন যে কম্পোজিশন, যে কোনটা কতটুকু কোনটা থেকে আসবে, সেটাই এখানে সাজিয়ে দেওয়া যায়। আর মেইনলি আপনার যে প্রোডাকশন রিপোর্টটা স্যার এটা এখানে। তো এখানে এটা সম্পর্কে যদি স্যার আমরা মানে আমরা একেবারে এমটি ব্রেন নিয়ে আপনার কাছ থেকে যদি স্যার কোনো ক্লু পাওয়া যায়, যদি একটু আচ্ছা, বলেন। এখানে বলি, আপনারা আগে যেখানে সেটআপ করছেন এটা এমপ্লয়ি রিক্রুটমেন্টের সময় ওটা ফলো হবে, যে জি স্যার। আমাদের জিওটেক্সটাইল মেশিন আছে কয়টা, প্রোডাকশন লাইন ফুল ইউনিট আছে কয়টা যেখান থেকে জিওটেক্সটাইল হবে। এটা আমাদের এই মুহূর্তে আছে দুটো, ইন ফিউচার এটা 3 হবে, 4 হবে, 5 হতে পারে। তো আমরা এই জন্য এটাকে ধরেন আমরা একটা মেশিন ধরি, যে মেশিনটার প্রতি ঘন্টায় আউটপুট হবে 1200 কেজি। এটা আমাদের লাইন 1। তো এই লাইন যখন আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর কথা ওই দিন বলছিলাম, প্রোডাকশন প্ল্যানটা যখন হয়ে যাবে, মেশিনটা যখন প্রোডাকশনে ওই প্ল্যান অনুযায়ী প্রোডাকশনটা হবে, সেখানে একটা ব্যাচ নাম্বার এবং লট নাম্বার গ্রো হবে। যে আমার প্ল্যানিং এ আজকে কত তারিখ, আজকে ধরেন আমার 15 তারিখ, আমি পলিপ্রোপাইলিন দিয়ে 15 তারিখের, এটা একমাত্র আমার ইন্টারনাল ইউজের জন্যই, যে অমুক ব্যাচের প্রোডাক্ট এটা। তো এবং ফার্স্ট স্টেপের ফিনিশ গুডস যখন আসবে, একটা মার্কার বা পেন দিয়ে অপারেটর বা আপনার বার স্ক্যানার দিয়ে ওই যে নম্বরটা সেটাই ফিনিশ গুডস এর উপর থাকবে পরবর্তী ধাপে বা সেলের জন্য যেখানে আমি ইউজ করি। তো এই জন্য প্রোডাক্টের আইডেন্টিফিকেশনের জন্য লট এবং ব্যাচ নাম্বার, এবং আমাদের যে প্রোডাক্টের যে গ্রেড থাকবে একটা, যেটা কোন গ্রেডের লট পেলাম, কারণ আজকে পলিপ্রোপাইলিনের প্রোডাক্ট করব, 100% পলিপ্রোপাইলিনের প্রোডাক্ট করব, যেটা আমাদের প্ল্যানিং থেকে প্ল্যান করে দেওয়া হয়েছে অলরেডি। সেটা আমি প্রোডাকশন ইঞ্জিনিয়ার, আমি একটা ব্যাচ নাম্বার বসালাম, এবং ব্যাচ নাম্বার বসানোর আমার একটা পদ্ধতি আছে, সেটা অনুসরণ করে বসালাম। এখানে প্রথম এখানে যেটা আমাকে ডামি রিপোর্ট দিছি, এটা বোঝা যায় 400 ওখানে কোনো ডাটা হবে, এবং 420 জিএসএম এর এটা প্রোডাক্ট, এবং ওই কোম্পানির গ্রেড ওটা হলো 70, এবং ফিনিশ প্রোডাক্ট আসতে পারে এটা গ্রে কালার। আমার টার্গেট যেটা থিকনেস প্রোডাক্ট হবে সেটা হলো 3.3 mm, আর জিএসএম তো বললাম, জিএসএম টা 420, অর্থাৎ পার স্কয়ার মিটার ওজন হবে 420। আর এখন মেশিনে যে রোলগুলি ফিনিশ প্রোডাক্টস অর্থাৎ ফেব্রিকের যে রোলগুলি বের হবে, তার একটা কারেন্ট নাম্বার থাকবে 1 2 3 4 5 6। আমার ওই দিন হিসাবে যতগুলি রোল সেটা আমার বের হলো, রোলের কাউন্ট নাম্বারটা আমার আসলো। দেখছেন এই রোলের কাউন্ট নাম্বারটা আমার অটো আসছে, এটা আমার অটো আসতে পারে, আই ডু নট মানে গিভ ইট ম্যানুয়াল ফিড। তারপর রোলের উইথ, আমার যে প্রোডাকশন প্ল্যান অনুযায়ী এটা প্ল্যানিং থেকে এই ডাটাটা আসবে, যে প্ল্যানিং থেকে রোলের উইথ কতটা দেওয়া হয়েছে, এবং রোলের লেন্থও এই প্ল্যানিং ডাটা থেকে আসবে। রোলের উইথ এবং লেন্থ দুইটা আসলে মাল্টিপ্লাই করলেই এরিয়াটা এসে যায়। এখন আমার এই শিফট এ যেটা আমি উল্লেখ করছি একেবারে প্রথম, এই শিফটে আমার কতটা রোল প্রোডাকশন হলো, এই ডাটাটা আমার মেশিন থেকে আসবে। ওই যে যেখান থেকে বললাম যেটা, সেখান থেকে এটা আমার মেশিন থেকে আসবে এই ডাটাটা। রোলটা স্যার এটা কি বড় কোন রোল না, এটা আসলে জিনিসটা কেমন একটা আইডিয়া? এখানে 40 মিটার দেওয়া হয়েছে, বুঝছেন? ও আচ্ছা, এখানে 40 মিটার দেওয়া হয়েছে, এখানে 40 মিটারই আসবে। আর যে উইথ আর লেন্থ, এটা আমার প্ল্যানিং থেকেও সেট করবে, বাট আমি মেশিন থেকে ওটা রিড করতে পারবো।
যে আসলে আমার মেশিন থেকে এটা হয়েছে নাকি আমার 54.2 হয়েছে না 54.3 হয়েছে। এই ডাটাগুলো আমি মেশিন থেকে রিড করব, বাট প্ল্যানিং এ ডাটাগুলো দেওয়া আছে, প্ল্যানিং এ দেওয়া আছে থিওরিটিক্যালটা, আর মেশিনে হয়তো ওই প্ল্যানিং এরটার কাছাকাছি আসবে। দেখেন এখানে উইথ, লেন্থ এবং এটার মাল্টিপ্লিকেশন করলে এরিয়া, আর এই যে জিএসএম যেটা দেওয়া আছে অ্যাকচুয়াল, এই ডাটাগুলো আমার মেশিন থেকে রিড করবে। আচ্ছা, মেশিন থেকে রিড করে আপনার ডাটাগুলা যেখানে যেরকম আছে সেরকম ইউজ হবে। এখন যদি আমার অ্যাকচুয়াল জিএসএম 421 হয়, প্ল্যানিং এটা 420 থাকতে পারে, যেটাই থাকুক, আর উইথ লেন্থ যদি মাল্টিপ্লাই করে জিএসএম দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে টোটাল ওয়েট এর ওজন কতটুকু সেটা কিন্তু চলে আসবে, তাই না? তো এখন টার্গেট ওয়েট যেটা, টার্গেট কেজি যেটা আছে আপনি দেখেন, এটা আমার পুরোপুরি প্ল্যানিং থেকে আসবে, আর ওয়েট অ্যাকচুয়ালি যেটা আসছে এটা আমার মেশিন থেকে আসবে, মেশিনের যে ডাটা আছে তার মাল্টিপ্লাই, অর্থাৎ মেশিনের যে জিএসএম উল্লেখ করা আছে এবং মেশিনে যেটা আউটপুট আসছে তার মাল্টিপ্লাই করলে যে ওয়েটটা আসবে সেইটাই হলো আমার অ্যাকচুয়াল ওয়েট। আচ্ছা, ওয়েট তো স্যার এখানে স্কয়ার মিটার আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেটা স্কয়ার মিটার ইনটু জিএসএম, সেটাই হলো ওয়েট। ও বুঝেছি। আর অ্যাকচুয়াল ওয়েটের পাশে আরেকটা কলম থাকতে পারে, মেশিন নিজেও একটা ওয়েট, মানে আমরা এই যে মেশিনের ভিতর থেকে যে ওয়েটটা আসলো, মেশিনে তো এরর থাকতে পারে অ্যাকচুয়ালি, সেজন্য আমরা হলো আমাদের লাস্ট যে ফিনিশ গুডসটা বের হবে তার আমরা একটা নিজেরাও ওয়েট করতে পারি ভিন্ন একটা ব্যালেন্সে, তো সেখানে আরেকটা কলমে ওটাও বসানো থাকতে পারে। স্যার মেশিন থেকে যেগুলো আসবে এটা কি কোনো কম্পিউটারে কি এখন আসে না? হ্যাঁ, মেশিন ওটা আমাদের এখন নাই কম্পিউটার, আমাদের মেশিন আসলে তার সাথে আসবে। আমি ফাউন্ডারের কাছ থেকে ওখানে মেশিন ইন্টারফেসের যে ডাটাটা আছে ওগুলি ওদের কাছ থেকে নিয়েছি। আপনারা যখন আমাদের সাথে চুক্তিবদ্ধ হবেন বা তথ্য দরকার হবে আমি আপনাদেরকে ওগুলি সরবরাহ করব। জি স্যার। তো ওখান থেকে আমাদের এই ডাটাটা আসবে। আপনাদের এই মেশিনের ডাটা রিড করার জন্য আপনাদের কি কি তথ্য লাগবে এটা একটু আমাকে জানাবেন। এখানে মূলত স্যার একটা কম্পিউটারে যদি টেক্সট ফরম্যাটে আসতে পারে সেটা আমরা ইজিলি নিতে পারবো, আর যদি ওরা কোনো ডাটাবেজে দেয় বা অন্য কিছুতে দেয় মেশিনের সেটা একটা। ডিসপ্লে তো ওখানে দেখাবে, বাট আপনার সফটওয়্যারেও ওই ডাটাটা লাগবে প্রোডাকশন প্রসেসে। এইটা আপনি মেশিন থেকে রিড করবেন কিভাবে? স্যার মেশিন থেকে মানে ওটা যদি কোনো কম্পিউটারের সাথে ইন্টিগ্রেটেড না হয় তাহলে কম্পিউটারের সাথে ডাটা ইন্টিগ্রেটেড না। ইন্টিগ্রেটেড স্যার নাকি? হ্যাঁ, আপনাকে কমিউনিকেশন লিংক দেওয়া হবে, ওখান থেকে আপনি ডাটা নিয়ে আসবেন। জি স্যার। এবং এটা তো নিশ্চয়ই কোনো এপিআই ডকুমেন্টেশন বা এরকম কিছু একটা থাকবে, তো যেভাবে স্যার ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ডাটা যেভাবে আমরা ক্যাপচার করি, তো হ্যাঁ, জি স্যার। এটা কোনো আপনি কোনো বারকোডার দিয়ে করতে পারবেন না, মেশিন নিজেই এটা ডাটা জেনারেট করে আসছে, সে ডিসপ্লেতে দেখাচ্ছে, ওখান থেকে আপনাকে শেয়ার করার পারমিশন দেওয়া আছে, আপনি ইউএসবি তার হোক বা অন্য কোনো ল্যান হোক ওটা দিয়ে আপনার ওই ডাটাটা রিড করা লাগবে। জি স্যার। এটা কি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ কিনা আমি জানি না, হয়তো ইজিয়ার, যেরকম আপনি আপনি পেরোলের যেটা আপনি অ্যাটেন্ডেন্স ডাটা রিড করতেছেন তাই না? জি। অ্যাটেন্ডেন্সের একটা আইপি, এটা অ্যাটেন্ডেন্সের এটা কি বলে, পিআই না কি বলে এটাকে, ওই যে ছোট মেশিনটা থাকে ওখান থেকে এটা আপনি এটা টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইসই বলি স্যার। হ্যাঁ, টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইস থেকে ডাটাটা আপনি রিড করতে পারতেছেন, ঠিক ওরকমই মেশিনের এই ডাটাগুলো আপনার রিড করে নিয়ে আসতে হবে। জি স্যার। ওটা একটা নেটওয়ার্ক কেবলে কানেক্টেড হলে ওটা আইপি দিয়ে ব্রাউজ করে আমরা ওটাকে কল করাইতে পারি, ওইখান থেকে রেসপন্সটা আসে। আর মেশিনের যে সফটওয়্যারের ভিতর ওখানে আপনার অ্যাক্সেস থাকবে না, কমিউনিকেশন থাকলেও আপনার কোনো অ্যাক্সেস থাকবে না, অ্যাক্সেস থাকবে শুধু ওই ডাটাগুলো। এটা বুঝতে পেরেছি স্যার। তো ডাটার ফরম্যাটটা কি হবে ওটা আমরা হয়তো দেখলে নিশ্চয়ই ওরকমই কিছু একটা ওরা দিবে যাতে ওটা ইজিলি হ্যাঁ, ডাটাটা অবশ্যই শেয়ারেবল দেবে। তো অটোমেশনটা করবে হলো সিমেন্স জার্মানি,
জি স্যার। বুঝছেন, সিমেন্স নামে একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি আছে। জি স্যার। তো ওটা ওনাদের কম্পিউটারের মেশিনটা মানে ইলেকট্রিক্যাল ফাংশন গুলি হলো ওনাদের থেকে কেনা। তো ইলেকট্রিক্যাল ফাংশন গুলি ওনাদের যে মেশিনের যে ল্যাঙ্গুয়েজ যে সিমটেক নামে একটা সফটওয়্যার ওনাদের। জি স্যার। আপনারা যদি চান আমি ডিটেইলস দিতে পারি, ওখান থেকে ডাটাগুলো রিড করতে হবে। জি স্যার। হ্যাঁ স্যার, আমাদেরকে যদি একটু পাঠান, আমরা আমাদের এন্ড থেকে কিছু বোঝার যদি থাকে আমরা একটু চেষ্টা করবো আর কি, বোঝা যায় কিনা কিছু। তারপর এই যে আমার রিপোর্টিং যে ইন্টারফেসটা, এটা জি স্যার। প্ল্যানিং থেকে কি হবে, আপনার ইয়ে থেকে কি হবে সেটা, এটা হলো আপনার ফিনিশ গুডস এর আসলে রিপোর্ট, বুঝছেন? জি স্যার। মূলত ফিনিশ গুডস, এটার ভিতরে কিন্তু ফিডটা এখনো আসে নাই, ওটা নিচে আসবে, আমি এক্সপ্লেইন করতেছি। এই পর্যন্ত তো মনে হয় আপনাদের ক্লিয়ার। উপরের পার্টে স্যার লস এবং লাস্টের ওই যে এভারেজ প্রোডাকশন জিএসএম, এটা আমার মনে হয় বলা হয়নি। এবং লসটা কি ওয়েস্টেজ স্যার না? আচ্ছা, লস যেটা আছে, আমার যখন ফিনিশ প্রোডাক্টটা যেটা হবে, আমার ফিনিশ প্রোডাক্টটা হলো 4 মিটার বা 4.2 মিটার, এটা ডেফিনিট। আর জিও টেক্সটাইলের ধর্ম হলো সাইড দিয়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি, এটা জিও টেক্সটাইল হয় না। জি স্যার। এটা এটা আপনার মূল প্রোডাক্টের বাইরে, এটা আপনার নষ্ট। তো এটা আমাদের কাটার আছে, যে পরিমাণ অ্যাকচুয়াল প্রোডাক্ট ওই পরিমাণে কাটবে সে। সেটা আমরা এই যে প্রথমে ডিফাইন করে দিয়েছি 3.3, হয়তো ওখানে দেবো 4.2। তো ওর বাইরের এরিয়াটা কেটে যাবে, কেটে ওটা আবার একটা আমার স্পিকিং মেশিন মানে সাইড কাটা মেশিন আছে, ওটা আবার আপনার রিসাইকেল হবে। আপনাদের একটা রিসাইকেল যেটা জি স্যার। একটা মডিউল আছে প্রোডাকশনের ভিতরে, ওখানে জি ওই স্যার। ডাটাটা যুক্ত হবে। ও লস হলো অ্যাকচুয়ালি ওইটা। জি। এটা কি মেশিন থেকে রিড হবে স্যার না? হ্যাঁ, এটাও মেশিন থেকে রিড হবে। আচ্ছা, তাহলে স্যার আর নিচের যেটা আছে শিফট এ এবং বি, উপরেও ওটা, নিচেরটা কি এটা সামারি স্যার? আচ্ছা, নিচেরটা ওটা যাই। নিচের হলো বি হলো ঠিক সেম নাইট শিফটের ঘটনা, এটা হলো নাইট শিফটের হিস্ট্রি সব। জি স্যার। এখানে আপনার জিও টেক্সটাইলের যে সিস্টেমটা সেটা ওই দিনের মতো, শুধু নাইট রাতের পার্থক্য। জি। আর নিচেরটা যাই, আমার নিচেরটা হলো ফিড। অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট গুলো বের হইতে যেটা ফিড দেব আমি। তো দেখেন এখানে এ শিফটে মানে কতটুকু। সরি স্যার, আমি ইন্টারাপ্ট করতেছি বারবার, আপনি কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, এই প্রোডাকশনটা যে বের হবে, আপনি দেখেন টোটাল ওয়েটের ঘরে আছে আমার প্রোডাকশন কতটুকু হলো, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে। তো এই প্রোডাক্ট গুলি বের করতে মেশিনে কতটুকু র মেটেরিয়াল ঢুকাবো। জি স্যার। তো এখানে দুটো কোম্পানির ফাইবার দিছে, দেখেন এই শিফটে দুটো কোম্পানির ফাইবার দিছে। আসলে আমাদের এরকম হবে না, আমাদের হবে আপনার পলিপ্রোপাইলিন, এবং পলিপ্রোপাইলিন হইলে কোন কোন সাপ্লায়ারের দেওয়া। আর এই এখানে আপনি যে রিপোর্টটা দেখতেছেন, এখানে হলো তারই উৎপাদন করা, ফলে তার এরকম ভেরিয়েশন আসে নাই। তা আমরা যেহেতু নানান কোম্পানিটা ইউজ করব, সেজন্য সেই কোম্পানির নাম এবং পলিপ্রোপাইলিনের পার্সেন্টেজ বা পলিস্টার ফাইবার এবং কোন কোম্পানির তার পার্সেন্টেজ কতটা। এমন হতে পারে দুইটা কোম্পানির পলিপ্রোপাইলিন ইউজ করতে পারি 70-30, আবার একটা কোম্পানির ওটা ব্যবস্থা করতে পারি 100%। আবার চারটা ফাইবার হতে পারে, দুইটা কোম্পানির পলিস্টার, দুইটা কোম্পানির পলিপ্রোপাইলিন, এরকম আমাদের ফিড গুলি হতে পারে। সেটা আমার এই ফাইবার যেখানে লেখা এখানে আসবে। বা আমি ফাইবার শব্দটা চেঞ্জ করে রেসিপিও লিখতে পারি বা মিক্সিং প্রপোর্শন লিখতে পারি, এরকম ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে। স্যার কোম্পানি বলতে তো আসলে ওরা ম্যানুফ্যাকচারার নাকি স্যার? ম্যানুফ্যাকচারার ইয়েস, র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারার ইয়েস। আর এটা আমাদের দুটো কালার প্রাথমিকভাবে আমরা ইউজ করব, এটা হলো ব্ল্যাক এবং হোয়াইট। র মেটেরিয়াল যেটাই হোক,
তার আবার দুটো কালার হতে পারে, ব্ল্যাক এবং হোয়াইট। এই দুইটা কালারের কম্বিনেশন করে আমি ফিনিশ গুডস আনবো গ্রে কালার। যেহেতু কালো এবং হোয়াইট মিক্স করলেই গ্রে কালার হয়ে যায়, বেশি কালো মিক্স করলে বেশি কালো হয়ে যায়, কম কালো মিক্স করলে কম কম গ্রে লাইট গ্রে হয়ে যায়, সেটা থাকবে। এবং এটার হোয়াইট কালারেরটা কতটুকু দিলাম এবং ব্ল্যাক কালারটা কতটুকু দিলাম তাও থাকবে। এখানে কি স্যার আরো কালার আসতে পারে? না, হোয়াইট আপাতত হোয়াইট আর ব্ল্যাক দুটোই আসবে। আচ্ছা। আর এর এগেইনস্টে ইস্যুড গুডস যেটা, এটা আমার স্টোর থেকে আমি রিকুইজিশন দিয়ে যেটা নিয়ে আসছি জি স্যার। সেটা থাকলো। আর প্রসেস থেকে যে রিসাইকেল আইটেম যেটা আছে, রিসাইকেল ফাইবার, সেটাও আমি কতটুকু ইউজ করছি এটা থাকতে পারে। আশা করি এটা আপনারা বুঝছেন। জি স্যার। এখন স্যার মেশিন ডেটা এবং এটা এই দুটাকে আমরা লিংক কিভাবে করব স্যার? শিপ ধরে? হ্যাঁ, মেশিন ডাটা মানে স্যার কনজাম্পশন বা ফিডটা তো আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে হবে, আর ওইখানে শিফট ওয়াইজ যে ডাটাটা। ফিডটাও আমাদের মেশিন ডাটাও আছে এবং ম্যানুয়াল ডাটাও থাকবে। আচ্ছা। মেশিনেও একটা ওয়েইং সিস্টেম আছে, সেখানে কি ফিড দিলাম অ্যাকচুয়ালি ডাটাটা আছে, কিন্তু মেশিনে আপনার বলতে পারবেন না এটা কি পলিপ্রোপাইলিন না পলিস্টার বা কোন কোম্পানির, এগুলো আমি ম্যানুয়ালি দিতে হবে। বাট এই যে ওয়েট ব্ল্যাক এবং হোয়াইটের যে প্রপোর্শনের যে ওয়েট মেজারমেন্টটা, এটা আমার মেশিন থেকে আসবে। মেশিন ডাটাটা স্যার স্যাম্পলটা একবার দেখে ওটা একটা বুদ্ধি করে কিছু একটা মিলাইতে হবে আমার মনে হচ্ছে, কারণ হ্যাঁ আমাদের যে সেটআপ সিস্টেম হবে ওইখানে হয়তো মেশিন আসলে কিভাবে চিনে ওটাকে হয়তো একটা আইডেন্টিফিকেশন সিস্টেম হয়তো রাখা লাগতে পারে। হ্যাঁ, যেটা মেশিন ফিডটা আপনাদের দুই অপশন নিয়েই কাজ করা লাগতে পারে, মেশিনের অপশন এবং ম্যানুয়াল, আমাদের যে ওয়েইং সিস্টেম থাকবে ম্যানুয়াল, ওটা দুটোই লাগতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট স্টেপে যেতে পারি মনে হয়। আচ্ছা স্যার, আমি আবার ইন্ডেক্স পেজে চলে যাচ্ছি। এখানে স্যার আমাদের যা কিছু ছিল আমার মনে হয় আমরা ভ্যাট ম্যানেজমেন্ট ছাড়া বাকি সবকিছু অলরেডি, আর অ্যাকাউন্টসটা আমরা ইগনোর করে গেছি, শুধু স্যার আচ্ছা, ভ্যাটটাই এখন বাকি। আমি একটু বলছিলাম আবার একটু এই স্যারে যাব। এখন আমি যে অপারেটর গুলো নিয়োগ দেব সেটা হবে এই মেশিনের সিরিয়াল অনুযায়ী হতে পারে। জি স্যার। যে কার্ডিং মেশিন অপারেটর, আপনার কার্ডিং মেশিন সুপারভাইজার, এরকম হতে পারে। আবার এমপ্লয়ি যখন নিয়োগ দেব, লাইন 1 লাইন 2 অথবা সুইং প্রোডাকশন লাইন, মানে শীট প্রোডাকশন লাইনে হতে পারে, সুইং প্রোডাকশন লাইনে হতে পারে, এরকম হবে। যাকে স্যার যে লাইনের মানে জন্য সেকশন নিবেন গুলো ওকে। হবে এরকম, সাব সেকশন যেগুলি আপনি ওখানে যেটা নিয়োগ দেখাইছেন সেটা হলো পদবি অনুযায়ী অনলি। পদবির সাথে সাথে আমাদের আবার মেশিন ওয়াইজও হতে পারে সাবসেকশন গুলি। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে স্যার ওটার জন্য আমরা একটা আলাদা ফর্ম করে দিব। এটা এগুলো কমনলি। এই চেঞ্জ গুলি মনে হয় আমরা কনফার্ম হলেও করতে পারবো না? হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে, আমরা প্রসিড করি। জি স্যার, আমি একটু নোট নিচ্ছি তারপর স্যার। জি, স্যার অপারেটর যাকে যে লাইনের জন্য নিবেন ও ওই লাইনে কাজ করবে, ও কি আর অন্য লাইনে কাজ করবে না? না না, আচ্ছা। এখানে কি স্যার অপারেটর সুপারভাইজার বা এরকম আরো কিছু কি আছে না, যারা অপারেটর ওদেরকে এখানে শুধুমাত্র? আপনার প্রোডাকশন ইনচার্জ আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়াররা আছে, তারপর মেশিন ওয়াইজ অপারেটর আছে, অ্যাসিস্ট্যান্ট আছে। ওটার যে অর্গানোগ্রাম যেগুলি আছে, জি স্যার। আমাদের একটা মানে এটা ডামি অর্গানোগ্রাম আপনাদেরকে আমরা দিয়ে দেবো। বুঝছি। কোন ধরনের লোক নিয়োগ হবে আমি একটা ডামি অর্গানোগ্রাম এবং মেশিন লিস্ট এগুলি আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে স্যার আমি ব্যাকে চলে যাই। জি, আমরা স্যার এখন
ভ্যাটের যে রিপোর্ট গুলা আপনাদের অ্যাকচুয়ালি কোন কোন ভ্যাট বা লাগবে সেটা কি এখানে আমাদের মোটামুটি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি এটা এনবিআর এনলিস্টেড হইতে হয় ওরকম কিছু না, কিন্তু স্যার আপনার যদি বলেন যে আমরা সফটওয়্যারে করছি সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট এনলিস্টেড কোনো কোম্পানি না হলেও ওটা জাস্ট পারমিশন নিতে হয় এনবিআর থেকে যে আমরা নিজেরাই ডেভেলপ করেছি বা আমাদের নিজেদের সফটওয়্যার, ওরা যদি প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করে ওটা যাতে করতে পারে, অথবা এটা ডিক্লারেশন না করলেও আমার মনে হয় না সমস্যা হবে। ভ্যাট এর সিস্টেমটা মনে হয় এনবিআর এর তত্ত্বাবধানে হয়, বুঝছেন? জি স্যার। ভ্যাট সফটওয়্যার গুলো এনবিআর এর এনলিস্টেড সফটওয়্যার কোম্পানি হতে হয় এবং না ওখানে স্যার, ওনাদের ওই হ্যাঁ এটা আইনটা স্যার এরকম যে আপনারা যদি নিজেরা করান কোথা থেকে ওই সফটওয়্যারটা অ্যাপ্রুভাল নিতে হবে, আর যদি না আপনারা ওদের যে এনলিস্টেড যারা আছে ওদের কাছ থেকে সফটওয়্যার নিলে ওটার আর কোনো আলাদা কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। তো যেহেতু স্যার আমরা পুরো বিজনেস অ্যাক্টিভিটিসটাকে নিয়ে আসছি, তো আমাদের আসলে ভ্যাট রিপোর্ট গুলো অটোমেটিক জেনারেট হয়, এখানে আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। তো ওই জন্য আমরা মানে ওই ভ্যাটটা আমাদের এই সফটওয়্যারে রেখে আপনারা যদি ইউজ করতে পারেন আপনাদের জন্য হয়তো বা আর এটা এক্সট্রা সব আলাদা। কোম্পানিরই অভিন্ন নিয়ম, বুঝছেন? জি স্যার। আমাদেরও ভ্যাট ভ্যাট ডিপার্টমেন্টের লোকেরা যারা অপারেট করে এগুলি, ভ্যাট ম্যানেজার ট্যানেজার, তারা হয়তো কিছু লিটল চেঞ্জ দিতে পারে, কিন্তু এগুলো মানে সব কোম্পানির অভিন্ন সিস্টেম। এখানে জি একটা স্যার। নন কমপ্লায়েন্স বা কমপ্লায়েন্স ভার্সন থাকতে পারে, বুঝছেন? জি স্যার। ভ্যাটের পরিপ্রেক্ষিত বুঝে এই সফটওয়্যারের কোথাও একটা সিস্টেমে থাকলো কমপ্লায়েন্স ভার্সন এবং নন কমপ্লায়েন্স ভার্সন, মানে মাঝে মাঝে চাইলে আমি কমপ্লায়েন্স ভার্সনটা বানিয়ে দেবো, নন কমপ্লায়েন্স পার্টটা হাইড করে ফেলতে পারবো। জি স্যার। এটা আহ, আমি আমরা এমনি স্যার একটা স্পিনিং মিলস এবং একটা প্লাস্টিক কন্টেনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চালাচ্ছি। তো হ্যালো। হ্যাঁ স্যার, শোনা জি যাচ্ছে বল। স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে স্যার যদি ওটা হয় আমরা কিভাবে করলে ভালো হয় ওটা হয়তো আপনারা বললে আমরা এমনিতে লিংক আপ গুলা করে দিব যেন অটোমেটিক্যালি চলে আসে এখন কোনটা কি বা কিভাবে করতে হয়। হয়তো আপনারা যদি গাইডলাইন দেন আমরা ওইভাবে হয়তো ব্যাট মডিউলটাকে আমরা মানে নন কমপ্লায়েন্স বা কমপ্লায়েন্সটা ওইভাবে কিভাবে করলে সুন্দর হয় আপনারা গাইডলাইন দিলে ওইভাবে আমরা করে দিব আর কি স্যার। ঠিক আছে। তাহলে স্যার আমাদের এখানে মোটামুটি যা ছিল মোটামুটি এইগুলাই ছিল। এর বাইরে স্যার আপনার যদি কিছু জানার থাকে বা আমরা যতটুকু দেখেছি স্যার আমরা এটাই আমাদের মোটামুটি বেস্ট প্রোডাক্ট বলা যায় আর কি ইআরপি সলিউশনের জন্য। তো আর আপনার জন্য তো আমাদের যেটা কাস্টমাইজেশন লাগবে সেটা আমরা 100% কাস্টমাইজেবল, ওটা ওইভাবে